যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শাহিন আলম মানিকগঞ্জ থেকে। আজ থেকে 20 বছর আগের কথা। তখন শাহিনদের এলাকায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আদেল মিয়া। আদেল মিয়া পেশায় ছিলেন ভ্যান চালক। তার নিজস্ব একটি ভ্যান ছিল এবং সেটাতে করে তিনি বিভিন্ন পণ্য পরিবহন করতেন। কখনো তিনি কাজ করতেন কোনো আড়তের হয়ে, সেখান থেকে মালপত্র নিয়ে যেতেন এদিক থেকে ওদিকে। আবার অনেক সময় দেখা যেত সবজি পরিবহন করতেন, বিভিন্ন রকম পরিবহনে কাজ করতেন তিনি। তো একটা সিজনে তিনি কাজ পেলেন ঘাটে, সেখান থেকে মাছ নিয়ে যেতেন। সেই মাছ আনতো আড়ত দ্বারা, সেই মাছটাকে তিনি নিয়ে বাজারে নিয়ে যেতেন, খুচরা বাজারে। তো বাজার তাদের এলাকা বেশ খানিকটা সামনে দূরে, তো সেখানে নিয়ে যেতে হতো। আদেল মিয়া এই কাজ পান। তো আদেল মিয়া প্রথম কিছুদিন এই কাজ করেন। তাকে একেবারে ভোরবেলা যেতে হয় সেই ঘাটে গিয়ে সেখানে সে ওই মাছগুলো বাঁধা ছাতা করেন, মানে করা ঝুড়িতে থাকে, সেগুলো বেঁধে চেঁধে তিনি তার ভ্যানে তোলেন এবং সেগুলো তারপর তিনি নিয়ে রওনা দেন। তো যখন তিনি রওনা দেন তখনও কিন্তু চারিদিকে অন্ধকার থাকে, আর বাসা থেকে বেরোন আরো অন্ধকার অবস্থায়। তো এরকম কয়েকদিন তিনি করেছেন। তো একদিনকার কথা, ওই সময় শীত আসি করতেছে, বেশ কুয়াশা হয়ে যায় ওই জায়গায়। তাদের এলাকাটা খুব কুয়াশা হয়ে যায় এবং রাস্তাঘাট খুব আঁকা বাঁকা, মানে এরকম মানে মোড় নিয়ে রাস্তা নাকি যায়, এবং অনেক পুরনো স্থাপনা আছে তাদের যে এলাকা, সেই জায়গায় শাহিনদের যে এলাকা, সেখানে নাকি রাস্তাঘাটের মধ্যে অনেক পুরনো স্থাপনা আছে। দেখা যাচ্ছে যে এরকম 2-3টা বাঁক নিয়ে হঠাৎ করে পাশে একটা জমিদার বাড়ি পড়ে এরকম, এবং বেশ ওই জায়গাগুলো নাকি বেশ ভয়ের মনে হয়। তো এই রাস্তা দিয়ে ওই আদেল মিয়ার ভ্যান নিয়ে আসতে হয় অন্ধকারের সময়। তো আদেল মিয়া বেশ সাহসী মানুষ, যদিও মানুষজন ওখানে ভৌতিক কথাবার্তা বলে, তিনি এগুলো খুব একটা কেয়ার করতেন না। তাকে অনেকে ভয় দেখাইছে, এই সকালবেলা এই জায়গা দিয়ে মাছ নিয়ে আসবি ভোরের মধ্যে, কি অবস্থা। তা আদেল মিয়া এগুলো কেয়ার করতেন না। তো তখন শীত আসি করতেছে, চারিদিকে কেমন কুয়াশা ছাওয়া, মানে ছেয়ে যায় এই জায়গায়। তো এর জন্য ওই বাঘের কথাগুলো বলা, যে কুয়াশা ছেয়ে গেলে কিন্তু বাঘ দেখা খুব কঠিন হয়ে যায়। একদিন শেষ রাতে আদেল মিয়া উঠছে, তো ওই দিন দেখলেন যে বেশ ঠান্ডা পড়ছে, ঠান্ডা মানে ভালোই পড়ছে, তার বেশ শীত লাগতেছে। তো তিনি উঠে তাড়াতাড়ি তৈরি হলেন যে তিনি যাবেন, তার ভ্যান নিয়ে বেরোবেন। তো যে তিনি মোটামুটি তার চাদর মাদর গায়ে দিয়ে মানে সব কিছু রেডি করে তার হ্যারিকেনে সেই কেরোসিন আছে কিনা এটা দেখলেন, দেখে তিনি আসলেন, এসে তার ভ্যান গাড়ির নিচে হ্যারিকেন বাঁধলেন, বেঁধে তিনি অন্ধকার তখনও চারিদিকে এবং কুয়াশা ছাওয়া, তিনি ঘর থেকে বেরোয় দেখতেছেন কুয়াশা ছাওয়া, কেমন যেন একটা পোড়া গন্ধ চারিদিকে, এই শীতের সময় জিনিসটা হয়। তো দেখে তিনি তাড়াতাড়ি গায়ে চাদর পেঁচায় তার ভ্যান নিয়ে বেরোলেন। যাচ্ছেন, তিনি ঘাটে যাবেন, ঠান্ডার মধ্যে আসতেছেন, রাস্তাঘাট মানে ওই যে বললাম যে আঁকা বাঁকা, কুয়াশায় ঢাকা, সামনে দেখা যাচ্ছে না, ওই হারিকেনের আলো হালকা পড়ে যতটুকু আলো হচ্ছে এরকম। তো আন্দাজের উপরে, সম্পূর্ণ আন্দাজের উপরে ভ্যান চালাচ্ছেন আদেল মিয়া। এরকম চালাতে 2-3টা বাঁক নিলেন, বাঁক নিয়ে দেখলেন ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে বাঁকটা গেছে, ওই দিলেন তার কাছে একটু কেমন গা কাটা দিয়ে উঠলেন এরকম অন্ধকারের মধ্যে, চারিদিকে কুয়াশা, তখনও মানে ভোর আসে নাই, এরকম শেষ রাত তখন। তো তিনি ভ্যান চালাতে একসময় চলে আসলেন সেই তাদের ঘাটে। তো ঘাটে এসে দেখলেন যে ওইখানে কেবল ওই যে লোকটা নৌকার থেকে মাছের ঝাঁপিগুলো নামায় রাখতেছেন, সেও নিয়ে আসছে পাশের ওখান থেকে এনে ওই ঝাঁপিগুলো নামায় রাখতেছেন। তো তার সাথে সাধারণত একজন হেল্পার থাকে, তা আজকে কোনো হেল্পার নাই। তো তিনি ওই লোকরা বললেন যে কি ব্যাপার, আজকে আপনি একা, এগুলো তুলবো কে, আপনি একটু হাত লাগান। তো আদেল মিয়া একটু চেতলেন, মানে রাগ করলেন যে এই শীতের সকালে এগুলোই নাকি, আমার কি এত টাকা দেয় নাকি, এগুলো কেন আমি করবো, এই সেই তর্ক বিতর্ক করতে করতে তিনি ওই ঝুড়ি তোলা শুরু করলেন। অগত্যা, কিছু করার নাই, যত তাড়াতাড়ি নিয়ে পৌঁছায় দিবেন তত লাভ, আর এই বাজারে খুব সকাল এই মাছগুলো ঢুকে যেতে হবে। যাই হোক, তিনি তুললেন, মাছের ঝুড়ি সব তুললেন, তুলে ওই লোকরে বললো যে আপনি বললেন, মদনরে বললেন যে এরকম করলে কিন্তু হইব না, লোক রাখা লাগবো, এই বলে তাকে বিদায় দিলেন। তিনি বিদায় দিয়ে তিনি তার ভ্যান নিয়ে রওনা দিলেন। ভ্যান বেশ ভারী হয়ে গেছে, মানে রওনা দিয়েছেন, ভ্যান প্যাডেল মারা শুরু করলেন। আলো কিন্তু তখনও ফুটে নাই, কুয়াশায় তো এমনি, মানে আকাশ তো এমনি মেঘলা হয়ে আছে, কুয়াশায় একদম ছেয়ে গেছে, ওই দিন কিচ্ছু দেখা যাচ্ছে না। এমন ওই আশেপাশে যে 2-1টা দোকানপাটে একটু খুলে বসে বা হোটেলে প্রিপারেশন নেওয়া শুরু করে যে ভোরবেলা নাস্তা বানাবে, এরকমও অবস্থা নাই, কারণ অন্ধকার, মানে কোনো হোটেলও খুলে নাই, গ্রামের হোটেল যেগুলা ওই ঘাটের কাছে সেগুলোও খুলে নাই, অন্ধকার, কুয়াশা ছাওয়া চারিদিক। তো আদেল মিয়া প্যাডেল মেরে রওনা দিচ্ছেন ভ্যান নিয়ে, সামনে এগিয়ে যাচ্ছেন, এবং তার কাছে মনে হচ্ছে যে তিনি কিন্তু মানে ভুল করে ফেলতে পারেন এই অন্ধকারে। হ্যারিকেনে তেমন কিছু দেখা যাচ্ছে না, হ্যারিকেন তিনি কিন্তু খুলে সামনে নিছেন, তার মানে ওই যে তার যে ভ্যানের যে কোচটা ওইটার পাশেই রাখছেন, তারপর আলো হচ্ছে না। তিনি মনে করতেন ভুল করে তিনি কোথাও ঢুকে যেতে পারেন, এরকম চিন্তা হচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে প্যাডেল করে যাচ্ছেন। তো হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ভ্যানের পাশ থেকে কিছু একটা দৌড় দিয়ে গেছে বেশ জোরে, এবং তার পায়ের পাশ দিয়ে গেছে, এবং তিনি মনে হলো যে টাচ ফিল করছেন, কালো একটা কিছু এরকম,
মানে একে তো অন্ধকার কুয়াশা, তার মধ্যে দিয়ে কালো কিছু একটা গেছে এবং তার শরীরে টাচ ফিল করছেন। তো তিনি একটু মানে কেঁপে উঠছেন যে ঘটনাটা কি গেল। মনে হলো তার ভ্যানের সামনে দিয়ে সরে গেল একটা শব্দ করে, কেমন শব্দটা একদম বিদ্যুৎ শব্দ। তো তিনি চিন্তা করছেন কি, তো তিনি আস্তে করে ভ্যানের তার প্যাডেলটা একদম কমায় দিয়ে তিনি ব্রেকটা ধরে হারিকেনটা উঁচা করে সামনে ধরছেন। ধরে তাকায় দেখতেছেন একটা কালো রঙের কুকুর, বেশ বড় একটা কালো কুকুর দৌড় দিয়ে সামনে চলে গেছে তার ভ্যান থেকে, ওইটাই তাকে পাস করে গেছে। তারপর দেখলেন ওইটা সামনে যে ঘুরে তাকাইছে তার দিকে, মাথাটা এত বড় কুকুরটার, এরকম ঘাড়ের পাশ থেকে এরকম বড়, চোখ দুটা জ্বলতেছে, মানে চোখের মধ্যে থেকে মনে হচ্ছে যে আলো টিকরা বেরিয়েছে এরকম। তো ভয় পেয়েছেন আদেল মিয়া, কুকুর দেখে ভয় পেয়েছেন। তিনি সামনে যাবেন কিনা চিন্তা করতেছেন, তো কিছু করার নাই, তিনি তাড়াতাড়ি হারিকেনটাকে হ্যান্ডেলের মধ্যে ঝুলায় ফেলাইলেন, ঝুলে আবার প্যাডেল মারলেন। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, যতটুকু আলো সামনে পাইতেছেন এতটুকুতে, এবং কুয়াশা মনে হচ্ছে আরো ঘনীভূত হইতেছে, চারিপাশের যে গাছগাছালির মধ্যে কুয়াশা বেরোয় আসতেছে। আদেল মিয়া মানে অবাক হইলেন, তিনি বুঝতে পারতেছেন না তিনি যাবেন কেমনে সামনে, মানে তার যাওয়ার রাস্তাটাই তিনি চিন্তা করতে পারতেছেন না। এর মধ্যে তিনি পৌঁছাইলেন একদম কাঁচা রাস্তাটা, দুই পাশে গাছগাছালি একদম। তিনি এই রাস্তা চিনেন, তার একটা আন্দাজ আছে, তো বুঝলেন যে এই রাস্তাটা এইভাবে সোজা গেছে মোটামুটি। তো ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, হঠাৎ করে সামনে শুনলেন যে কুকুর যেরকম শব্দ করে ওরকম ভারী একটা শব্দ করলো কিছু। তো তিনি ওই জায়গায় আবার ব্রেক করে দাঁড়াইছেন, দাঁড়ায় তিনি হারিকেনটা উঁচা করে ধরছেন। কেমন একটা প্রকৃতির শব্দ, আর কোনো শব্দ নাই। আবার শুনলেন কুকুরের একটা ভারী শব্দ, এটা সাধারণ কুকুর করে না, কোনো ভারী বড় কুকুরের শব্দ হবে। তো তিনি হারিকেনটা বাড়ায় ধরে দেখতেছেন যে ওই কুকুরটা কতগুলো গাছগাছালির মধ্যে থেকে মাথা বের করে রাখছে, তার দিকে তাকায় আছে এরকম জল চোখে, এবং মনে হচ্ছে কেমন একটা গলার ভেতর থেকে গড় 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 করতেছে। ভয় পেয়েছেন আসলে আদেল মিয়ার, মানে বুক শুকায় গেছে এই কুকুর থেকে। চিন্তা করছে এটা এরকম করতেছে কেন। আর যেখানে দাঁড়ায় আছে কুকুরটা গাছগাছালির মধ্যে থেকে, ওখানে যদি হঠাৎ করে লাফ দিয়ে তার গায়ে পড়ে তার বিশাল সমস্যা হবে। তো তিনি চিন্তা করতেছেন যে তিনি পার হবেন কিনা। এই চিন্তা করতে করতে তিনি আস্তে করে হারিকেনটা রেখে চিন্তা করেন জোরে একটা প্যাডেল দিয়ে আমি সামনে চলে যাই। তো এই চিন্তা করে তিনি দ্রুত প্যাডেল মারলেন, ওইখানে প্যাডেল মেরে তার ভ্যান চলা শুরু করলো। আর তিনি মনে মনে দোয়া করতেছেন যাতে ওই কুকুর যাতে না করে। তো দেখলেন যে উনি পার হয়ে গেছেন ওই জায়গাটা, তখনও কিছু ওরকম টের পান নাই। এরপর পাশ দিয়ে যখন যাচ্ছেন দেখলেন যে বড় একটা পুকুর ছিল, পুকুরের পাশ দিয়ে যেতেছেন। কুয়াশার জন্য পুকুরের উপরিভাগ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে পানির মধ্যে কিছু একটা লাফাচ্ছে, মানে মানে শব্দ করে যদি কেউ খেলাধুলা করে পানির মধ্যে, মানে কোনো প্রাণী যদি উঠানামা করে সেরকম লাগতেছে, ফস ফস করে পানি এরকম উপর উঠতেছে। আদেল মিয়ার বেশ ভয় লাগলো। ততক্ষণে কিন্তু এই যে অন্ধকারটা কেটে একটা আলোকিত অন্ধকার হয়েছে, মানে আলো ফুটছে কিন্তু অন্ধকার, মানে পুরা অন্ধকারটা কাটে নাই এবং কুয়াশা আরো ছেয়ে যাচ্ছে। আদেল মিয়া ভয়ে ভয়ে মানে তার নিয়ে ভ্যান নিয়ে আরো সামনে গেলেন। তো সামনে যেতে যেতে হঠাৎ তিনি খেয়াল করলেন যে তার সামনে কুকুরটা দাঁড়ায় আছে, একদম রাস্তা আগলায় দাঁড়ায় আছে, এবং দুই পাশে শুধু গাছগাছালি ছাড়া আর কিছু নাই, দুই পাশে গাছগাছালি ছাড়া কিছু নাই। এবং এই অন্ধকার যে কেটে গেছে, চাঁদটা যে ছিল ওই চাঁদটা তখনও ওই জায়গায়, মানে একদম মনে হচ্ছে ম্রিয়মান ভাবে চাঁদটা দেখা যাচ্ছে এই অন্ধকারের মধ্যে, মানে দিন হয়ে আসলো চাঁদটা ম্রিয়মান ভাবে দেখা যাচ্ছে আকাশে। কেমন একটা ভয়ঙ্কর দৃশ্য, এবং তার সামনেই কুকুরটা দাঁড়ায় আছে একদম পথ আগলায়। আদেল মিয়া সবচেয়ে ভয় পেলেন যে তিনি এই পথে এতদিন যাতায়াত করছেন, তিনি কিন্তু এই কুকুরটাকে কখনো দেখেন নাই। মানে এলাকার তো কিছু থাকে ই কুকুর, মানে যেগুলো নাকি ভবঘুরে টাইপের, ওরকম কিছু না, এবং বেশ হিংস্র, এটার ঘাড় এরকম মোটা, মানে এটা নর্মাল কোনো কুকুরের মতো না, দেখে মনে হচ্ছে বিদেশি কুকুর, একদম কালো কুচকুচে, চোখ দুটা জ্বলতেছে এবং দাঁড়ায় আছে, এবং সেই গড় 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 করতেছে। একটু পর তার মনে হলো তার যে ভ্যানের উপরে কিছু একটা দ্রুম করে পড়লো, দ্রুম করে শব্দ হলো, কিছু একটা পড়লো। তো আদেল মিয়া ভয়ের চোটে লাফ দিয়ে তার সিটের থেকে নেমে পিছনে ফিরে তাকাইছে। তাকায় দেখলেন যে লম্বা একটা কালো অবয়ব, মানে বেশ লম্বা, প্রায় 7 ফিটের মধ্যে একটা লম্বা কালো অবয়ব তার ভ্যানের পিছনে বসে তার ঝুড়ির মাথা সরায় ফেলতেছে এরকম। তো এই দৃশ্য দেখে আদেল মিয়া ঠিক থাকতে পারলো না, তিনি ঘুরে উল্টা দিকে দৌড় দিলেন, কারণ সামনের দিকে তো কুকুরটা, পিছনের দিকে, এবং তিনি তার ভ্যান পাস করে যাচ্ছেন, তখন ওই কালো অবয়বটা ওইখানে তার ভ্যানের উপর বসে আছে, ঝুড়ির ওদিকে হাত। তো তিনি দৌড়াইতেছেন, আদেল মিয়া জেলে দৌড়াইতেছেন পিছন দিকে দৌড়াইতেছেন, আর তার মনে হচ্ছে যে তার আশপাশে গাছের পাতার উপর দিয়ে ফরফর ফরফর করে কিছু যাচ্ছে। তো তিনি ভয়ে দৌড়াইতে একদম যখন নাকি ওই যে পুকুরের কাছে চলে আসেন, তখন দেখছেন
তার ঠিক সামনে, তার থেকে 20-30 ফিট সামনে, হাতের বাঁ দিক থেকে ওই কালো কুকুরটা বের হয়ে এসে তার সামনে দাঁড়ালো, মানে তার মুখোমুখি দাঁড়াইলো। তখন তার মনে পড়লো যে হাতের বাম দিকে, মানে পুকুরের উল্টা দিকে, আসলে এটা তো একটা পুরনো কবরস্থান, এটা আমার খেয়াল নাই কেন। অনেক পুরনো কবরস্থান, এই জায়গাতে মানুষ চলাফেরা করে না, ভয় পায়, বিশেষ করে ভর দুপুরে চলে না, সন্ধ্যার পরে তো একদম চলেই না মানুষ, আর এরকম সময় তো চলার মানে কথাই না। তিনি দিক দিয়ে আসছেন, এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর ওই কবরস্থানেও কিন্তু কুকুরটা বেরিয়েছে। কুকুরটা বেশ বড়, মানে তিনি তো আগেই দেখছেন বিশাল, এটা এখন মাটিতে দাঁড়ায় আরো বড় মনে হচ্ছে তার, এবং এটা মানে চোখ এরকম বড় করে তার দিকে তাকায় আসছে, চোখ দিয়ে জল করতেছে, এবং মনে হলো আস্তে আস্তে কাছে আসা শুরু করলো তার দিকে। তো আদেল মিয়া আসলে উপায়ন্ত না দেখে ভয়ের চোটে দৌড় দিয়ে যায় তিনি পুকুরে লাফায় পড়লেন। পুকুরে লাফায় পড়ছেন, বেশ ঠান্ডা, ঝপাস করে পানিতে পড়ছেন, পানি একদম তার শরীরে মনে হলো যে ফুটে গেল, পুরো ঠান্ডা, মানে হুল ফুটাই দিল পুরা। ভয়ের চোটে তিনি পানিতে লাফ দিয়ে পড়ছেন, এবং তিনি মানে বুঝতেছেন ঠান্ডা কাকে বলে। এই অবস্থায় তিনি সাঁতরানো শুরু করলেন প্রাণপণ। তো সাঁতরাইতে সাঁতরাইতে পুকুরটা বেশ বড়, কিন্তু তিনি মোটামুটি ভালোই সাঁতার জানতেন, ছোটবেলা থেকে সাঁতরান। তো যাই হোক, সাঁতরাইতে তিনি পুকুরের ওই পারে যেয়ে উঠলেন, থরথর করে কাঁপতেছেন তিনি। তো উঠে হাঁচড়ে পাঁচড়ে উঠে দৌড়াইলেন, ওইখানে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে তিনি দৌড়াইলেন, এবং তিনি মনে হলো যে তার কাছে যে তাকে ওই বাঁশঝাড়ের উপর দিয়ে কিছু একটা চলতে চলতে যাচ্ছে তার পিছনে পিছনে। তো আদেল মিয়া প্রচন্ড ভয় পেয়েছেন এই তার উপর দিয়ে, যে পাতার মধ্যে দিয়ে যে শস্য শস্য করে কিছু গেছে এই শব্দে। তো তিনি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছিলেন। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি এক জায়গায় এসে পৌঁছাইলেন, দেখলেন যে ওই জায়গায় একটা হোটেল মনে হয় খুলছে, সেখানে মানে খাবার দাবার প্রিপেয়ার করবে মানুষজন, কারণ সেখান থেকে তিনি দেখছেন আগুনেরই উঠতেছে, মানে ধোঁয়া টোয়া উঠতেছে আর কি এই কুয়াশার মধ্যে। তো তিনি দৌড়াইলেন ওই হোটেলের দিকে, মানে আন্দাজে দৌড়াইতে দৌড়াইতে তিনি দেখলেন যে দুইটা কারিগর, একজন চুলা জ্বালাইছে আর একজন কাজ করতেছে। তিনি তাদের সামনে যে বললেন, তারা দেখে অবাক হয়ে গেল আদেল মিয়ারে, বলে আপনি কোত্থেকে গেছেন, আপনি কে, কি ব্যাপার? তো বললো যে ভাই আমার অনেক সমস্যা হয়েছে, আমার বাঁচান। তো তারা তাড়াতাড়ি বসতে দিল, ওখানকার হোটেলের কারিগর একজন তাকে গামছা এনে দিল, তার কাপড় ওই যে উপরের যে সোয়েটার মোটার খুলে ফেললো, খুলে তিনি তাড়াতাড়ি গামছা দিয়ে শরীর মুছে ও তাদেরই দিয়ে একটা কাঁথা গায়ে বেচায় ফেললেন। তো মোটামুটি কোনো মতে আর কি কষ্ট করে ওইখানে তাদেরই কাপড় নিয়ে তিনি বসলেন, তার ভিজা কাপড় সরায়, অনেক ঠান্ডা। তো জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন তিনি বললেন যে এই ব্যাপার, এই দেখছে। তখন ওই হোটেলের যে লোকজন ছিল 2-3 জন, তারা বললো যে ওই রাস্তাটা দিয়ে আপনি গেলেন কেন, আপনি যে মাছ নিয়ে আসছেন সবসময় কি ওই রাস্তা দিয়ে গেছেন? তখন বললেন না। তাহলে কোন দিক দিয়ে গেছেন? বললো যে আমি ওই দিক দিয়ে, যে এই মানে একটা রাস্তার নাম বললো। তো বললো যে ওদিক দিয়ে গেলে আপনি এই দিক দিয়ে কেন আসছেন? আমি বুঝতেই পারিনি, কুয়াশার জন্য আমি হারাই ফেলছিলাম জায়গা। তো তখন তারা বললো হইতে পারে, জায়গা তো আসলে এটা ভালো নয়, কবরস্থান রাস্তা খুবই খারাপ, যে কেউ জানা, দিনে দুপুরে মানুষ হাঁটে না। কারণ আপনি পুকুরে লাফায় পড়ে সাঁতরে আসছেন, এটি তো অবাক কাণ্ড। ওই পুকুরেও ভূত আছে, মানুষজন বলে খারাপ জিন আছে ওই পুকুরে। তো যাই হোক, আদেল মিয়া মানে ওখানে তারপরে ওই হোটেলে ছিল অনেকক্ষণ, এবং তার কাপড় চোপড় যখন একটু তারা ওই যে চুলার পাশে রাখছে শুকাইছে, সেগুলো পরে তারপর ওখান থেকে বের হয়েছে। বের হয়ে তিনি হেঁটে যান, ওইখানে একটা হার্ডওয়্যারের দোকান ছিল, সেখানে পরিচিত লোকজন ছিল তার। তো ওখান থেকে একজনকে জোর করে নিয়ে সে ওই রাস্তা আবার ফেরত যায়। তো গিয়ে দেখে যে তার ভ্যান ওই জায়গা মতোই আছে, তার ওই ভ্যানের মধ্যে ওখানে 5 ঝুড়ি মাছ ছিল, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে উপরের যে ঝুড়ি, ওই ঝুড়িতে কোনো মাছ নাই, ঝুড়িটা পুরো ফাঁকা। নিচে 4টা ঝুড়ি আছে, ওগুলোর মধ্যে মাছও আছে, কিন্তু একটা ঝুড়ির মধ্যে কোনো মাছ নাই, পুরো ঝুড়িটা ফাঁকা। তো যাই হোক, ওইভাবে তিনি ওই ভ্যান ওখান থেকে সরাই নিয়ে আসেন, এবং এনে ওই যে ওই মাছটা যেখানে দেওয়ার দেয়, এবং সেই বাজারের লোক নাকি বলে মাছ একদম নরম হয়ে গেছে। কি ব্যাপার, এত কম সময় মাছ নরম হওয়ার কথা না, কারণ ঝুড়ির মধ্যে এমনি তো ঠান্ডা, তার উপরে বরফ দিয়ে মাছ দিছে, তাজা মাছ, এগুলো নষ্ট হওয়ার কথা না, এরকম নরম হয়ে গেছে কেন? তো তাকে নাকি বলে, তো তার তো আসলে কোনো সদুত্তর নাই, এবং তিনি ওই এক ঝুড়ি মাছ তো দিতে পারেন নাই। এগুলো নিয়ে তার সাথে পরে বোঝাপড়া হবে ওই মহাজনের। তো তিনি যাই হোক ওখান থেকে চলে আসেন ওই দিনের মতো। এরপর থেকে তিনি ওই মাছ ক্যারি করা, ওই ভোরবেলা ওই কাজ ছেড়ে দেন, তিনি আর ওই মাছ ক্যারি করেন এরপর থেকে। সবজি টবজি এগুলো নেওয়া নিয়ে করতেন, এগুলোর কাজ তিনি বাদ দিয়ে দেন। আশপাশ অন্ধকার করে ফেলুন, কারণ এখন আমি হয়ে যাচ্ছি জাহিদ ভাই। যদি আমি কাজের জন্য বের হই, তখন রাস্তার পেছন থেকে কেউ ডাক দিলে আমার প্রচণ্ড রাগ ওঠে। ভাই এক্সকিউজ মি বলে ডাক দিল কেউ। আরে আপনি একা চলে যাচ্ছেন, সমস্যা হবে না? আমি বললাম না, আপনাকে একটু এগিয়ে দিব বললেন সেই লোকটা। না, আমাকে এগিয়ে দিতে হবে না, অর্কদের সমস্যা এখন কম হবে, পরে আল্লাহর হাতে। লোকটা আমাকে বলল, আপনি তো অনেক কিছু বোঝেন,
প্লিজ, এটা বলে সে তার ফোন বের করে একটা ছবি আমাকে দেখালো। আমি ছবি না দেখেই তার দিকে বিরক্ত হয়ে তাকালাম। সে আমাকে বলল, ছবিটা দেখেন। আমি বললাম, এটা একটা ছবিটা দেখতে কিসের মতো? আমি দেখলাম এটা একটা কালভার্টের ছবি। গ্রামে যেমন চরাঞ্চলে কালভার্ট থাকে, ঠিক তেমন কালভার্ট। আমি বললাম, কি এটা? সে বলল, কিছু বুঝতে পারছেন ছবিটা দেখে? আমি বললাম, না ভাই। তখন সে আমাকে আঙ্গুল দিয়ে একটা দিকে দেখায়। যদি ওই কালভার্টের সামনে আমি দাঁড়াই, তাহলে কালভার্টের বাম দিকের কোণায় লেখা কল্লাকাটা কালভার্ট। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলতে যাচ্ছেন? সে আমাকে বলল, আমি শুধু জানতে চাচ্ছি আপনি কি কিছু ফিল করতে পারছেন কিনা এই ছবি দেখে। আমি কথা শোনার পর এক পলকের জন্য বৃষ্টিতে ভেজে একটা মেয়েকে দেখতে পাই লোকটার পেছনে। এরপরে মেয়েটা নাই। কিন্তু আমি তাকে বললাম, না ভাই, আমি আসলে খুব নর্মাল লোক, আমি এসব ছবি টবি দেখে কিছু বুঝি না। সে আমাকে পরিচয় দিল তার, রোমেল, এই তো অর্কদের প্রতিবেশী। আমার ফোন নাম্বার চাইল সে, কিন্তু আমার স্বভাব আছে মানুষের মুখের উপর ঠাস করে না করে বলার। আমিও না বলে দিলাম, ঠাস করে না করে দিই যে নাম্বারটা দিতে পারবো না সিকিউরিটি রিজনে। সে বুঝলো আমি চাইছি না তার সাথে কথা বলতে, তাই সে আর জোর করেনি। সাভার থেকে বাসায় ফেরার পথে আমার বমি বমি লাগছিল। মনে হচ্ছিল শ্বাস নিচ্ছি, কিন্তু বুকের পাথর চেপে বসে আছে একটা। আমার শেষ খেয়াল আছে সিএনজিতে আমার সামনে থাকা গ্রিলে আমি ধরে রেখেছিলাম। ওই কালভার্টটাই মাটি সরে গেছে, অনেক অনেক পুরনো কালভার্ট, ধানি জমি চারিদিকে। কালভার্টের নিচে দিয়ে পানি যাচ্ছে, একটা ওড়না ভেসে যাচ্ছে, ব্লাড মিশে যাচ্ছে সেই পানিতে, ছেড়ে চুল ভেসে যাচ্ছে। আম্মা বলে একটা চিৎকার। ঘুমাই গেছেন নাকি? এই ডাকে ঘোর কেটে গেল। হঠাৎ এমন হওয়ায় আগে আশপাশে তাকালাম, না, যেখানে নামানোর কথা সেখানেই সিএনজি থেমে গেছে। গাড়ি থেকে নেমেই বললাম, কাদের, এক্ষুনি আসো, সামনে আসা লাগবে না, শুধু এইটা বলে আমি আমার মতো চলছিলাম। ক্যাপ্টেন, আপ সহি সালামত হো? কাদের কষ্ট করে দেখো তো আমাকে জাদু করেছে কিনা। নেহি ক্যাপ্টেন, আপ বিলকুল ঠিক হো। কাদের ওই বাসা থেকে বের হবার পর রাস্তায় এক লোক আমাকে একটা কালভার্টের ছবি দেখিয়েছে। আমি ওই সময় একটা মেয়েকে দেখেছিলাম, সারাটা শরীর ভেজা, আর ওই গাড়ির মধ্যে আমি ওই কালভার্টটা দেখেছি, রক্ত আর চুলও দেখেছি। আমার ভালো লাগছে না। কে আপ উনসে বাতে করেঙ্গে? না, দরকার নেই, বাসায় যাব। বাসায় ফিরে আসার পর থেকে অশান্তি কাজ করছিল। পরদিন অর্কদের খোঁজ নেবার সময় অর্ক বললেন, আমাকে রোমেল একটু কথা বলতে চায় আমার সাথে। আমি বললাম, ঠিক আছে, আমার নাম্বার দিয়ে দিল ওনাকে। রোমেল আমাকে ফোন করলো। 27 মিনিটে সে আমাকে বলল কল্লাকাটা কালভার্টের ইতিহাস, 1990 সাল। রোমেলের দাদা পৈতৃক ফসলের জমির উপর বাঁশের টং বানিয়ে সেখানে রাত যাপন করতেন প্রায় সময়। বিশাল বড় বিল, বিলের মাঝে পায়ে হাঁটার রাস্তা, আরো দূরে ফসলি জমিতে পানি নেবার মতো করে খাল কাটা হচ্ছে। মূল রাস্তা থেকে অনেক দূরে একটা মাটির আইল ছিল বিশাল, আর ওই আইলটা দিয়েই মানুষজন যাতায়াত করত বিলের মধ্যে। খাল কাটার কারণে এই আইলও কাটতে হয়। এই কাটা জায়গায় বাঁশ দিয়ে একটা কাঠামো তৈরি করা হয় যাতে সবাই পার হতে পারে সেখান দিয়ে। ওই কাঠামোর নিচ দিয়ে পানি যাচ্ছে। যেদিকে বাঁশের কাঠামোটা তৈরি করা হয় সেখানে সেই কাঠামোর নিচে মাছ ধরার জন্য রোমেলের দাদা বাঁশের চাই বসিয়েছিলেন। যেদিন বাঁশের চাই যেখানে বসিয়েছিলেন রোমেলের দাদা, সেদিক দিয়ে বিলের মধ্যে ঝাঁপিয়ে পড়ার শব্দ এলো। আল্লাহ গো বলে ডাক ভেসে এলো একটা। টঙের ভেতরে নিজের সাথে দা রাখতেন, সবসময় রাখতেন রোমেলের দাদা। বয়স্ক লোক খোলা আকাশের আলোতে দেখতে পান একটা মানুষকে বিলের মধ্যে চেপে ধরেছে দুজন। আরেকজন কি জানি করলো কিছুক্ষণ, এরপর হাতে করে কালো কি জানি নিয়ে তারা চলে গেল সেখান থেকে। জায়গাটা ছিল সেই বাঁশের কাঠামোর সামনে। সকালে ভোরের আলোয় ঘুম ভাঙার পর রোমেলের দাদা দেখতে পান গলা কাটা মাথা ছাড়া লাশ পড়ে আছে। সারা দুপুর ওই লাশ ওখানে পড়েছিল। পরে সন্ধ্যার দিকে থানার লোক এসে লাশটা নিয়ে যায়। বিলের যেখানে লোকটার মাথাবিহীন লাশটা পড়েছিল সেদিকে রক্ত জমাট হয়ে সেই ছোট্ট খাল পর্যন্ত গিয়েছিল। রক্ত তাও মানুষের। ভাবা যায়
সেদিনের পর কিছুদিন আর সেই বাঁশের টঙে তিনি আর রাত কাটান নাই। 5-6 দিন পর আবার টঙে ফিরে গেলেন। রাতে মেঘের ডাক আর বজ্রপাতের শব্দে রুমেলের দাদার ঘুম ভেঙে যায়। তুফান, রাতের আকাশের এক কোনো সাদা দেখা যাচ্ছিল, সাদা আভা, কিন্তু বিকট তুফান চলে এসছে। বাঁশের টংটা সেই তুফানের রীতিমতো দুলছিল। উনি নেমে দ্রুতই চলতে লাগলেন। টং থেকে নামার সময় তিনি দেখছিলেন আরেকজন লোক দৌড় দিচ্ছে পূর্ব দিকের আইল ধরে। বিকট একটা বজ্রপাত হলো। এবার দৌড় দিলেন রুমেলের দাদা। উনি পাশের কাঠামো পা হতেই পেছনে যে দৌড় দিয়ে আসছিল সেই ধাপ করে আইলের উপর থেকে পড়ে যায় বিলের মধ্যেই। সেই শব্দ পেয়ে রুমেলের দাদা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ঠিক আছে নাকি সে। উনি নাম আগে জিজ্ঞেস করেনি, কারণ গ্রামের লোক একজন আরেকজনের কণ্ঠ চিনতে পারে। স্বাভাবিকভাবেই উত্তর আসে। সেই উত্তর আসলে তো উনি চিনে যাবেন কে পড়ে গেছে বিলের মধ্যে। উনি দেখলেন ওনার ডাকে সাড়া দিল না, কিন্তু বিলের মধ্যে সে মৃগী রোগীর মতো কাতরাচ্ছে। বাতাস শুরু হয়ে গেছে তুফানের সাথে সাথে, এছাড়া সাথে বৃষ্টি। রুমেলের দাদা সেই লোকটাকে ডাক দিতে দিতে কাছে যান। বিদ্যুতের আলোয় দেখতে পান লোকটার মাথা নাই। গলা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে ওনার পায়ের নিচ দিয়ে সেই বাঁশের কাঠামোর দিকে যাচ্ছে। রুমেলের দাদার সাথে সাথে পেছনে ঘুরে দৌড় দিতে যাবেন, তখন দেখতে পান সেই মস্তকবিহীন লাশ বাঁশের সেই কাঠামোর উপর দাঁড়িয়ে 2 হাত ওনার দিকে বাড়িয়ে দিয়েছে। রুমেলের দাদা দৌড় দিলেন। এটা একটা ভোঁদর। বাড়িতে পৌঁছে গেলেন ঠিকই, এলাকায় জানাজানি হলো কল্লা কাটা নাকি দেখা গেছে ওই বিলের ওই পাশের তক্তার উপর। সেদিনের পরপরই প্রায়শই কয়েকজন লোক দেখেছিল কল্লা কাটা দাঁড়িয়ে আছে ওই বাঁশের তৈরি কাঠামোর উপর। রুমেলের দাদা মারা যান ওই ভয় পাওয়ার পর অসুস্থ হয়ে। কিন্তু যেদিন রুমেলের দাদু মারা যান সেদিন সন্ধ্যার সময় এক লোক দেখেছিল একটা কল্লা কাটার লাশ রুমেলের দাদার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সেই লোক ভয় পেয়ে নিজের ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পর রুমেলের দাদু মারা যান। ওই বিলে যেখানে লাশ পাওয়া গিয়েছিল, যেখানে খাল কাটা হয়েছিল, দেয়া হয়েছিল বাঁশের কাঠামো, সেই জায়গায় কয়েক বছরে কয়েকটা মাথাবিহীন দেহ পাওয়া যায়। সেই একই জায়গায় সর্বশেষ দেহ পাওয়া যায় 2000 সালে। আগে পরের এক সময়কালে শীতকালে এক মেয়ের লাশ সেই বাঁশের কাঠামোর জায়গায় তৈরি হয় একটা কালভার্ট, যার নাম পরে এলাকাবাসী দেয় কল্লা কাটার কালভার্ট। রুমেলের ছোট ভাইয়ের জন্ম ঢাকায়, তার গ্রামে যায় এই বছর। রুমেলের ভাই এখনকার মডার্ন ছেলে। ভৌতিক ঘটনা শুনে শুনে একটু হলেও ধারণা জন্মেছিল। ওই চর দিয়ে রুমেলের ছোট ভাইয়ের এক ভাইকে নিয়ে যাচ্ছিল তাদের আরেক আত্মীয়র বাড়িতে। যাবার পথেই কালভার্ট পার হবার পরে রুমেলের ছোট ভাইকে তার আত্মীয় বলেছিল এই কল্লাকাটা কালভার্টের কথা। যেতে যেতে শুনিয়েছিল এই কালভার্টের ইতিহাস। রুমেলের ভাই দাদা বাড়ি ফিরে আসার পর আবার এই ইতিহাস শুনে খুব এক্সাইটেড ফিল করে। অ্যাডভেঞ্চার ফিল করার জন্য সেদিন রাতে সবাই ঘুমানোর পর তার এক আত্মীয়কে নিয়ে বের হয়ে যায় সে। রাতে ওই কালভার্টের কাছে গিয়ে বসলে কালভার্টের নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছিল, পরিষ্কার পানি। কালভার্টে বসে নিচে পা ঝুলিয়ে রুমেলের ভাই বসেছিল। তার আত্মীয় নাকি বিশ্বাস করে না এখানে এমন কিছু ঘটেছে। মার্ডার বা কোনো কিছু ঘটার কোনো চান্সই নাই। গ্রামের মানুষ এমনিতেই নাকি ভুল বলে বেশি, মানে এক্সেস কথা বলে। রুমেলের ভাইয়েরও কিছু মনে হয়নি, কারণ গ্রামের মানুষ কত কিছুই না বলে, সব কিছু তো সত্য না। রুমেলের ভাই ঘুম থেকে উঠেই মনে হলো রুমেলের ভাই কানে শুনতে পাচ্ছিল কিছু একটা দূর থেকে ফিস ফিস করে কে জানি ওর নাম ধরে ডাকছিল। পাশে থাকা সেই আত্মীয়কে না দেখে রুমেলের ভাই বলল, আমাকে ভয় দেখাও না, আমি ভয় পাই না। কিন্তু আশপাশে দূরে যেখানে গাছ আছে সেখানে ছাড়া ওর ভাই লুকাবে কোথায় এটা বুঝতে পারছিল না। তখন একটা ঢিল আসে ওই কালভার্টের উপর, মাটির টুকরো। ছোপ ছোপ করে শব্দ আসলো কালভার্টের নিচ থেকে। বাম দিকে কালভার্টের দিকে তাকালে রুমেলের ভাই কানে কানে ফিস ফিস করে নাম ধরে ডাকলো দূর থেকে কেউ রুমেলের ভাইকে। পানির মধ্যে চুল বেয়ে বেয়ে যাচ্ছে, কালো কালো চুল, যেন কালভার্টের নিচ থেকে নয়, মাটি উদগিরে বের হয়ে যাচ্ছে চুলগুলো। একটা বাতাস লাগলো রুমেলের ভাইয়ের পিঠে। ছেলেটার শরীর ভারী হয়ে গেল। ওর পেছনে দাঁড়িয়ে ছিল একটা মেয়ে, যাকে সে দেখলো লাফ দিয়ে কালভার্টের নিচে পড়তে। অদৃশ্যে কেউ তার গলা কেটে আলাদা করে ফেলেছে। গদগদ করে ব্লাড বের হচ্ছিল। সেটার মনে হলো ব্রেন ফেটে যাচ্ছে ওর। বেহুশ অবস্থা ওই কালভার্টের কাছেই রুমেলকে পাওয়া যায়।
আসলে রোমেলের সেই আত্মীয় রোমেলের ছোট ভাইকে হেঁটে 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 ধীরে ধীরে আসতে বলেছিল। সেই আত্মীয় ফোনে কথা বলতে বলতে চলে এসেছিল। তার খেয়াল ছিল না যে রোমেলের ভাই তার সাথে আর আসেনি। রোমেলের ভাই সেখানেই বসা ছিল। এরপর সে কয়েকজন শো ফিরে এসে দেখে সেন্সলেস অবস্থায় কালভার্টের নিচে পড়ে আছে সে। সেদিন থেকে ছেলেটা অসুস্থ হয়ে যায়, কিছুটা মানসিকভাবে অসুস্থ। সেই জন্যই ছেলেটার বড় ভাই রোমেল যখন আমাকে দেখলো অর্ক সাহেবের বাসায়, ঠিক তখনই সে ঠিক করেছিল সামহাও সে আমার সাথে কথা বলে জানতে চাইবে তার ভাইয়ের সমস্যা আছে কিনা। আমি পরে অর্কদের বাসায় আরেকবার গিয়েছিলাম। আসার পথে রোমেলের ভাইকে দেখে এসেছিলাম। ওই ছেলেটা যেই মেয়েটাকে দেখেছিল মূলত সেই মেয়ের সাথেই ঘটনায় জ্বালা যন্ত্রণা সে দেখেছে, বা হয়তো তাকে দেখানো হয়েছে, সেই জন্য সে মানসিকভাবে অসুস্থ। রোমেলের চ্যাপ্টার এবং অর্কদের চ্যাপ্টার এখানেই শেষ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ঘটনাটি আমি আমার এক চাচির কাছ থেকে শুনেছিলাম। অনেকটা মজা করে চাচির কাছে শুনতে চেয়েছিলাম একটা ভূতের গল্প। বুঝতে পারিনি এটা শোনার পর থেকে আমার এরকম অবস্থা হবে। 2005 সালের কথা। আমার চাচি একটি গার্লস স্কুল আর কলেজে পড়তো, যেটি একটা সময় রাজমহল ছিল। স্কুল আর কলেজটির একটাই বড় বাউন্ডারি ছিল, কিন্তু পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে ওটাকে স্কুল কলেজ করার কারণে একটি বাউন্ডারি দিয়ে দুটো ভাগ করে দেয়া হয়। চাচি যখন ক্লাস 9-এ পড়ে তখন সে হঠাৎ একদিন স্কুলের পেছনের দিকটায় যায় তার বান্ধবীর সাথে চটপটি খাবে তাই। ওইখানে স্কুলের দারোয়ান চাচা তার ফ্যামিলি নিয়ে একটি ঘরে থাকতো, সেই চটপটি বিক্রি করত। তো চটপটি খেতে খেতে পিছনে একটা রাস্তা আছে, ওখানে কেউ কখনো যায় না। স্কুল কর্তৃপক্ষের বিশেষ নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না। ওখানে নাকি একটি ওয়াশরুম আছে যেটি 7 দরজাওয়ালা। এটা সবসময় চাচিকে ভাবাতো। চাচি ভেবেছিল যাতে কেউ ওই দিকটা না যায়, তাই সবাইকে বারণ করা হয়েছে। চাচির বান্ধবী ছিল চাচির মতনই। চাচিও তার বান্ধবী ঠিক করলো আজ যেভাবেই হোক ওই ওয়াশরুমে তারা যাবে, গিয়ে দেখবে এটার ভিতরে 7টা দরজা কিভাবে থাকে। যেই বলা সেই কাজ। এটা ছিল অনেক পুরনো বিল্ডিং। বিল্ডিংয়ের রং ছিল হালকা কমলা। পুরো স্কুলটা ভেঙে নতুন করে রং করা, কিন্তু শুধু এটাই অর্ধেক রং নতুন, বাকি অর্ধেক পুরনো। মূল ভবনের পিছন দিকটায় হওয়ায় এটা সামনে দিয়ে চোখে পড়ে না, আর এর সামনে আশেপাশে জঙ্গলের মতন। সকাল 10:30 সময়ও মনে হয় এই দিকটায় সন্ধ্যা এমন অন্ধকার। চাচির হাতে চটপটির থালা, তার বান্ধবী দেখছে আশেপাশ দিয়ে কেউ দেখছে কিনা। সবাই যে যার কাজে ব্যস্ত তখন। এমনিতেও এই দিকটায় কেউ আসে না। চাচি দেখল প্রথমে একটি কাঠের দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ভিতরে খুব ময়লা, এত ময়লা যে কাশি শুরু হয়ে গেল। কিন্তু বেশি কাশি দিলে তো আশেপাশের মানুষ জেনে যাবে, তারা এখানে ফাঁকা রুমে আওয়াজ বেশি হয় এমনিতেও। যাই হোক, তো চাচি দেখলো আসলেও একটা দরজা খুলে, তারপর ভিতরে পাশাপাশি আবার 7টা দরজা। হঠাৎ শুনলো কেমন যেন একটা আওয়াজ আসছে। চাচির বান্ধবী বলল একটা বিড়াল ঢুকেছে তাদের সাথে, সেটাই হয়তো। এরপর চাচি বলল যখন এসেছি একটু দেখেই যাই, কি বলিস? চাচির বান্ধবীরও কোনো আপত্তি ছিল না। চাচি বলল চল প্রথম দরজাটাই খুলে দেখি। প্রথম দরজা খুলে দেখলো কিছুই নেই, ময়লার স্তূপ ছাড়া, শুধু কয়েকটা তেলাপোকা হাঁটছে। দ্বিতীয় দরজা খুলে যা দেখেছে, হয়তো ওটাই চাচির জীবনের সব থেকে বড় ধাক্কা ছিল। দেখলো একটা মহিলা, অনেক বয়স্ক, মাথায় সাদা চুল, মুখের নিচে দিয়ে 2 হাঁটুর মাঝখানে দিয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে। যে চাচি দরজা খুলল অমনি তাদের দিকে তাকিয়ে বলছে, এসেছিস? এই তোদের আসার সময় হলো। আমি তো সেই 6 বছর ধরে অপেক্ষা করছি, কেউ দরজা খোলে না। এবার আয় একটু আমার কাছে। এটা বলেই সে হো হো করে হেসে দিল। চাচির বান্ধবী সেন্সলেস হয়ে গিয়েছে। চাচি না পারছে চলে যেতে, না পারছে তার বান্ধবীকে একা রেখে যেতে। ওই বুড়ি ওখান থেকে উঠে তার কাছে হেঁটে আসছে, অনেক কাছাকাছি। তার কানের কাছে মুখ নিয়ে বলল, ওরা আমাকে এভাবে উলঙ্গ করে রেখে গিয়েছিল, আজ তোকে করবে। আর তুই যদি চাস আমি তোকে অনেক কিছু দিতে পারবো। তোর মতন সাহসী মেয়ে আমার দরকার। চাচির চোখ বন্ধ ছিল। চাচির চোখ খুলে দেখলো কেউ নেই। চাচি আর কোনো কিছু না ভেবে তার বান্ধবীকে উঠিয়ে
তাকে কাঁধে করে বাইরে নিয়ে গেল। দারোয়ান চাচার ঘরে গিয়ে বলল, চাচা একটু দেখেন, ওর নাকে মুখে একটু পানি দেন। চাচা জানতে চাইল, তোমার মুখে এত ঘাম কেন, কি হয়েছে, কোথায় গিয়েছিলে? চাচি আর কিছু লুকালো না, সব বলে দিল। দারোয়ান চাচা শুধু একটা কথাই নাকি বলেছে সেদিন, তুমি এটা কি করলে মা? তুমি জানো না ওই ঘরটা অনেক কষ্টে হুজুর বন্ধ করে দিয়ে রেখেছে, কাউকে কোনোদিন খুলতে মানা করেছে, যার কারণে ওটার কোনো কাজও করাতে পারিনি, অর্ধেক কাজ করে বন্ধ করে দিয়েছি। আমরা এখানেই 10 বছর থাকি, গত 7 বছর এটা আটকানো। তার আগের প্রতিটা রাত ছিল আমাদের জন্য এক একটা ভয়ঙ্কর রাত। সেটা বুঝি আবার আজ থেকে শুরু হয়ে গেল। তোমার এক ভুলের কারণে আমাদের কাকে যে এর মাসুল গুনতে হবে জানা নেই। চাচি আর কিছুই বলার বা শোনার মতন অবস্থানে ছিল না। এরপর 7 দিন চাচির প্রচণ্ড জ্বর ছিল। 7 দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল 3 দিন আগে দারোয়ান চাচার লাশ স্কুলের গেটের 7 দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল 3 দিন আগে দারোয়ান চাচার লাশ স্কুলের গেটে রাতে পাওয়া গিয়েছে। সবাই ধারণা করেছে সে হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তার মুখে নাকি অনেক রক্ত ছিল। যাই হোক, চাচি সেই দারোয়ান চাচার স্ত্রীর কাছে জানতে চাইল, আপনাদের সাথে আসলে কি হতো 6-7 বছর আগে যে চাচা বলেছিল? চাচি বলল, তারা যখন প্রথম এখানে এসেছে তখন এসব কিছুই জানতো না। এটা ছিল একটি রাজমহল। এই রাজমহলের এই পিছনে ছিল রাজকন্যার থাকার জায়গা। রাজকন্যা খুবই শৌখিন ছিল, তার ওয়াশরুম ছিল এই জায়গায়। এসব কিছু আগে জানতো না তারা। সমস্যা এখানেই শেষ না, বরং শুরুটাও এখান থেকেই। স্কুলের দেখাশোনার চাকরি সূত্রে তাদের ঘরটি ঠিক এই জায়গায়। রাতে টিনের চালে জোরে জোরে শব্দ হওয়া শুরু করলো। দারোয়ান চাচার একটি ছেলে ছিল, অনেক রাত পর্যন্ত পড়তো। সে ভাবলো বুঝি তাদের টিনের চালে খাটাস বসেছে। একদিন রাতে আর সহ্য করতে না পেরে সে বের হয়ে দেখল একজন বুড়ি মহিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় টিনের চালে বসে আছে। যেই ওই ছেলেটাকে দেখল, লাফ দিয়ে ওর ঘাড়ে এসে বসলো। ও কোনো কিছু না বুঝে অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে শুরু হলো ছেলেটার অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। ছেলেটা কোনো কথা বলতে পারে না, ঘুমোতে পারে না, খেতে পারে না, সারাক্ষণ ভয়ে কাঁপে। আবার রাত হলে সেই শব্দ, কখনো দরজা নাড়ার শব্দ, দরজা খুলে দেখে কেউ নেই। এভাবে প্রায় মাসখানেক কেটে গেল। চাচার ছেলে অস্বাভাবিক হয়ে গেল, আগের মতন স্বাভাবিক আর হলো না। একদিন এক হুজুর আসলো সেখানে। সে অনেকক্ষণ সবকিছু দেখার পরে জানালো, এখানে এমন এক বদ জিন রয়েছে যেখানে একজন মানুষকে ক্ষতি করে মেরে ফেলেছে। মহিলা মরে যাওয়ার পর ওই মহিলার রূপ ধরে এখানে রয়ে গেছে জিনটি। সেই জিন এখানের সবাইকে ক্ষতি করছে। আর এই জিন এতটাই ভয়ানক, যে কোনো সময় যে কোনো মানুষকে গলায় রক্ত উঠিয়ে মেরে ফেলতে পারবে। আর যদি কোনো মানুষ পায় পছন্দের, তাহলে তার ভেতরেও চলে যাবে। আর সেই থেকেই হুজুর ওই রুমে দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিয়ে বলেছিল, জীবনে কেউ কোনোদিন যেন এই রুমের দরজা না খোলে। দরজা খুলে ফেললে সেই জিন বের হয়ে মানুষের ক্ষতি করবে, আর তখন সেই জিন আরও ভয়ানক রূপ নেবে। সেই থেকেই দরজা বন্ধ ছিল। এরপর সেই দরজা খোলার পর সেই জিন মুক্তি পেয়ে তোমাদের দারোয়ান চাচাকে মুখে রক্ত উঠিয়ে মেরে ফেলে। আর ধীরে ধীরে আমাদের পালা। আমার চাচি বলল, আমার চাচির নাম হচ্ছে মহুয়া চাচি বলল, তেমন আর হবে না চাচি, আমি এক হুজুরকে সাথে নিয়ে আবার এই ঘর বন্ধ করে দেব। এবার শুরু হলো আসল খেলা। মহুয়া চাচির বাড়িটা ছিল একটু ভেতরে, জঙ্গলের মতন অনেক গাছপালা তাদের বাড়িতে। সেদিন রাতে হঠাৎ শুনতে পায় তাদের গেট ধরে কেউ ধাক্কা দিচ্ছে। তার বাবা এত রাতে কে এলো এটা ভেবে দুজনেই গেল দেখতে। গিয়ে দেখলো কেউ নেই। হঠাৎ তাদের সবার কেমন একটা অস্বস্তি লাগা শুরু করলো। আর ঠিক এই সময় বাসার কারেন্ট চলে গেল। তখন নাকি প্রতিদিন 1 ঘন্টা করে কারেন্ট থাকতো না। মহুয়া চাচি মোমবাতি জ্বালাচ্ছিল। জ্বালিয়ে মোমবাতির আলো দেখলো সেই বুড়ি দাঁত বের করে হাসছে। চাচি চিৎকার দিয়ে উঠল। সবাই তার পাশে আসলো, কিন্তু দেখলো কেউ নেই। একটু পরে চাচি সোফায় বসেছিল। সোফার নিচে এক পা আর উপরে এক পা। হঠাৎ দেখলো সোফার নিচ থেকে বুড়ির মাথা বের করে তার পায়ের উপর কামড়ে দিয়ে দিল। চাচি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চাচির অবস্থা খুব খারাপ হয়ে গেল। চাচি বিছানায় শুয়ে থাকলেও দেখে পায়ের পাশে বুড়ি বসে আছে, কিন্তু কেউ দেখে না। কিন্তু সবাই একটা বাজে পোড়া পোড়া গন্ধ পায়। চাচির চোখের নিচে কালি পড়ে গেল। চাচি খেতে পারে না, ঘুমোতে পারে না। সারাদিন বুড়ি নাকি চাচির শরীর চেটে দেয়। বলতেই আমার সারা শরীর লোম খাড়া হয়ে যাচ্ছে। চাচির সারা শরীরে ঘা হয়ে গেল। অনেক ডাক্তার, অনেক হুজুর আনলো, কেউ কিছু করতে পারলো না। শেষমেশ একজন হুজুর
যে ওই ঘরে ঢুকেই ওই বুড়িকে দেখতে পেল। বুড়ির দিকে তাকিয়ে বলল, তুই এখনো বেঁচে আছিস? বুড়ি তার দিকে তাকিয়ে একটা ভেঙচি দেয় আর লাফ দিয়ে চাচির ঘাড়ে গিয়ে বসে। চাচির ঘাড়ে মুখ চাটতে থাকে। হুজুর একটা কথাই শুধু বলছে, চাচির নাকি রক্ত ওই জিন খেয়ে ফেলছে। এরপর ওই জিনের কারণে চাচি খুব অল্প দিনের মাঝে মারা যাবে। হুজুর হঠাৎ কিছু পানি পড়ে দিল আর আল্লাহর কালাম লিখে একটা তাবিজ দিল, যেটা দেওয়ার সাথে সাথে ওই রুম থেকে জিনটা সরে যেতে বাধ্য হলো। আর কিছুতেই জিনটি ওই রুমে ঢুকতে পারল না। এরপর চাচির অবস্থা আগের থেকে ভালো হওয়া শুরু করলো, কিন্তু ওই রুমের বাইরে যাওয়া তার জন্য নিষেধ হলো প্রায় মাসখানেক এর জন্য। ওই রুমেই বন্দি থাকতে হলো, কিন্তু রুমের দরজা জানালা নাকি ঝড় হলে যেমন জোরে জোরে বাড়ি খেত সেভাবে শব্দ হতো। এরপর থেকে শুরু হলো চাচির বাড়ির বাকি সদস্যদের সাথে নানা রকমের ঘটনা। একদিন চাচির মা রান্নাঘরে রান্না করছিল, হঠাৎ শুনল তার রান্নাঘরের শিঙের শব্দ। সেখানে গিয়ে দেখলো শিং দিয়ে ধোঁয়া বের হচ্ছে। একটু ভয় পেয়ে দূরে সরে গিয়ে হঠাৎ একজন মানুষের সাথে ধাক্কা খেলো। পেছনে ফিরে দেখলো উলঙ্গ বুড়ি। এরপর এক রাতে তার বাবা, ভাই সবাই বুড়ি কোনো না কোনোভাবে দেখা দিল। হুজুর বলেছিল এই 1 মাস যেন চাচি কিছুতেই গরুর মাংস না খায়। ঠিক যেদিন 1 মাস পূরণ হবে সেদিন হঠাৎ চাচি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে পাতিল নিয়ে কোনো কারণ ছাড়াই গরুর মাংস ছিল সেটা গিয়ে খেয়ে নিল। খেয়ে অজ্ঞান হয়ে গেল। কেউ জানে না চাচি সেদিন এমন কেন করেছিল, কিন্তু সেই কাজের কারণে আবারও সেই বুড়ি চাচির ঘাড়ে উঠে বসলো। চাচির অবস্থা আবার বেশ খারাপ হয়ে গেল। চাচিকে নাকি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। চাচির পাশে বসে সেই বুড়ি নাকি সারাদিন বিড়বিড় করত। চাচি সেই ঘুম অবস্থায় সব কথা শুনতে পেত। বুড়ি নাকি 42 সালে সেই মহলে প্রথম ঢুকেছিল রাজকন্যার সাজগোজের দায়িত্ব নিয়ে। আর সে জিন ছোট থেকে তার ছিল। সেই মহলের যে জমিদার ছিল সে ছিল বড়ই অত্যাচারী। সে তার নিজের কন্যার জন্য যেসব দাসী আসতো তাদের কেউ ছেড়ে দিত না, তাদের উপর অনেক অত্যাচার করত। একদিন সব দাসীরা মিলে সিদ্ধান্ত নিল এই অত্যাচারী জমিদারকে শেষ করে দেবে। সে কথা সেই জমিদার টের পেয়ে যায়। আর সে এতটাই খারাপ মানুষ ছিল যে তার নিজের কন্যাসহ তার মহল জ্বালিয়ে দেয়। সব মানুষগুলো মারা গেলেও এই জিন থেকে যায় সেখানে। আর এই জিন এখন চাচির সাথেই থাকতে চায়। চাচিকে নাকি সে বিয়ে করবে, এরপর চাচি আর তার বিয়ে হবে। এসব চাচির নিজের মুখে না শুনলে আমি জীবনে কোনোদিন বিশ্বাস করতাম না। চাচি এসব বলছিল আর কান্না করছিল। আমি বুঝতে পারিনি চাচির জীবনে এটা এমনভাবে দাগ ফেলে দিয়েছে যে চাচির প্রতিটা ঘটনা সব মনে আছে, তাও খুব নিখুঁতভাবে। এরপর চাচির বাবার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে চাচির বাবা আর হাঁটতে পারেন না, সম্পূর্ণ বিছানায়। ওদিকে চাচির এই সমস্যা থেকে বের হওয়ার জন্য হুজুর সহ তাদের একটা নদীর পাড়ে যেতে হবে। নদীর মাঝখানে গিয়ে তাদের এই জিনকে মেরে ফেলতে হবে। এরপর চাচির ভাইকে নিয়েই সেখানে যেতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ চাচির বাবা একদম বিছানায়। কিন্তু এই যাওয়াতে ছিল প্রচণ্ড বাধা। তখন তাদের বাড়ি থেকে নদীতে যেতে প্রায় 2 ঘন্টা বাসে করে যেতে হয়, যেটা ছিল খুবই কষ্টকর। এর মধ্যে চাচির ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটে যায়, যেটা ছিল আরেকটা রহস্য। যখন চাচি এই গল্পটা শোনাচ্ছিল ঠিক তার পাশেই তার খালাতো ভাই বসা, যিনি তাদের সাথে পরের দিন নদীতে যাবেন। তিনি বললেন সে ওই ঘটনাটি হতে চায় তার নিজের মুখের মতনই তুলে ধরছি। চাচির ভাই বলতে শুরু করলেন, পড়াশোনার চাপ হঠাৎ খুব বেড়ে যাওয়ায় নিজেদের সময় দিতে পারছিলাম না। হঠাৎ 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজ বিকেলে একটু ঘুরতে যাব। যে বলা সেই কাজ। দুপুর বেরিয়ে গেলাম। জায়গাটার নাম আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, গাজীপুর ইকো পার্ক। অনেকেই হয়তো ওখানে গিয়েছেন এবং ওখানের কথা শুনেছেন, কিন্তু আসলে জায়গাটার জন্য না জায়গাটার সাথে এই ঘটনার সাথে কোনো মিল নেই। হয়তো কাকতালীয়ভাবে ওখানে বসেই আমার সাথে এই ঘটনাটি ঘটলো। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। আমি আর আমার বন্ধু মহিবুল ওখানে পৌঁছাতে 3:30 বেজে গেল। তো আমরা অনেক ধরনের জিনিসই ওখানে গিয়ে দেখলাম। ওখানে একটা জায়গা আছে যেটা একটু ঘাসের মতন, একটু জঙ্গল টাইপের পিছনটা। হঠাৎ দেখলাম ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। ভাবলাম হয়তো ইঁদুর বা ছোট কাঠবিড়ালি, যেহেতু এটা ইকো পার্ক। কাছে গিয়ে দেখলাম এটা একটা কবুতর, কিন্তু কোনো স্বাভাবিক কবুতর নয়, একটি আঘাতপ্রাপ্ত কবুতর। আর এই আঘাতও কোনো স্বাভাবিক আঘাত নয়। কবুতরটির গলা দিয়ে রক্ত পড়ছে আর গলায় একটা তাবিজ বাঁধা আছে। আমি যেহেতু দর্শনে পড়ে এসব নিয়ে কখনোই এর আগে জ্ঞান ছিল না, আমি ভাবলাম কোনো মানুষ হয়তো কবুতরটার সাথে মজা করতে গিয়ে গলায় এটা বেঁধে দিয়েছে। কিন্তু যখন দেখলাম কবুতরটি খুব কষ্ট পাচ্ছে, তখন আমি নিজ হাতে ওটা খুলে ফেললাম। খোলার পরে দেখলাম হিন্দুদের অনেক ধরনের লেখা ওখানে লেখা। আমার বন্ধু মহিবুল আবার এসব বোঝে। ও আমাকে বলল, এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা এটা পুড়িয়ে ফেলি, এটা আমাদের জন্য ভালো হবে।
আমাদের একটু দূরেই ছিল এক ফুচকাওয়ালা মামাকে জিজ্ঞেস করি, মামা তোমার কাছে কি পুড়িয়ে ফেলার কিছু আছে? মামা বলল, হ্যাঁ আমার কাছে লাইটার আছে। তো আমরা একটু দূরে গিয়ে লাইটার দিয়ে এটা পুড়িয়ে ফেলি। তো এখন আমরা ভাবলাম এই কবুতরটি দিয়ে কি করব। ফুচকাওয়ালা মামা বলল, মামা আমি তো কবুতর পালি, আপনারা কবুতরটি আমাকে দিয়ে দিন। আমরাও দেখলাম কবুতরটির অবস্থা খুব খারাপ, একটু পরে হয়তো মরে যাবে, তাই আমরা এটা ফুচকাওয়ালা মামাকে দিয়ে দিলাম। তো বাসায় ফেরার পথে আমি দেখলাম আমার হাতটা খুব ব্যথা করছে এবং মাথা প্রচণ্ড ব্যথা করছে, মানুষের জ্বর আসলে যেমন হয়। আমরা 4-5 বন্ধু মিলে একটি বাসা মেসের মতন করে থাকি। সেখানে একটা রুমে 2 জন করে থাকে। তো সেদিন আমার রুমমেট বাড়ি চলে গিয়েছিল। বাসায় গিয়েই আমি শুয়ে পড়ি কিছু না খেয়ে। বাসায় যাওয়ার পর দেখলাম আমার ডান হাতটা একদম অনেক ফুলে গিয়েছে, পানি আসলে যেমন হয় বা কোনো পোকা কামড় দিলে যেমন অনেক ফুলে ওঠে সেরকম। আমার বন্ধুদের দেখালাম, ওরা বলল একটা নাপা খেয়ে ঘুমিয়ে যা। আমি নাপা খেয়ে শুতে চলে গেলাম। আমার রুমটা ছিল কর্নারে, 2টা বেড, 2টা টেবিল, এছাড়া একটা থাই গ্লাসের জানালা। তো আমি শুয়েছিলাম হয়তো 8টা বাজে তখন। মাঝে মাঝে সকালে এসে কুটকুট করে শব্দ করে জানালার সাথে সেটার একটা শব্দ হয়। আমি হঠাৎ সেই রাতে শুনতে পেলাম সেই কুটকুট শব্দ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি চেক করলাম এই রাতে কোনো পাখি শব্দ করে, কিছুই দেখতে পেলাম না। পরে শরীরটা সঙ্গ দিচ্ছিল না, ডাইনিংয়ে গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন অনেক বড় চুল এবং সেই চুলে অনেক জট এবং তার পরনে একটি লাল ধুতির মতন জিনিস, অনেকটা তান্ত্রিকের মতো দেখতে। সে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে, আজকে তুই এই কাজটা একদম ঠিক করলি না, কি শাস্তি তোকে পেতেই হবে। আমার শরীরে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল, প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। উঠে পানি খেলাম, তৃষ্ণা কিছুতে মিটছে না। জীবনে প্রথম এরকম ভয় পেলাম। এরপর ডাইনিংয়ের লাইট জ্বালানো অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে বারবারই ভয়ে ঘুম ভেঙে যাচ্ছিল। শরীর এতটা খারাপ তবুও ঘুম ভেঙে যাচ্ছিল, ব্যথাটা অনেক বেড়ে গেল। সকালের দিকে বাবার ফোনে ঘুম ভেঙে গেল। বাবা জানালো আমার ফুফু মারা গিয়েছে, এখনই ব্যাগ গুছিয়ে বাড়ি যেতে হবে। আমিও কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে রওনা হলাম। আমার বাড়ি খুলনা। আমি সায়দাবাদ থেকে বাসে উঠলাম সকাল 10টা নাগাদ। আমি বাসে ওঠার পরও খুব অসুস্থ বোধ করছিলাম। আমার পাশের সিটটা ফাঁকা ছিল। বাসে বসে ঘুমিয়ে গেলাম। বাসটা ভাঙা এসে একটু থামলো, তখন ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। পাশে ঠিক সেই লোকটা যাকে আমি গতকাল রাতে তান্ত্রিক রূপে স্বপ্ন দেখেছি, কিন্তু এর পরনে ছিল প্যান্ট শার্ট। আমার দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি ভয় পেয়েও মাথা ঠান্ডা রেখে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এখানে উঠলেন, কোথায় যাচ্ছেন? আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না। আমার দিকে সে কঠিন চোখে তাকিয়ে আছে, যেন আমি ভস্ম হয়ে যাব। সে আমাকে কোনো কথা না জিজ্ঞেস করলে শুধু জিজ্ঞেস করলো, বাবু তোমার হাতে কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি, হঠাৎ করে ব্যথা এবং ফুলে ওঠা। আমার দিকে তাকিয়ে হেসে দিল। এরপর আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম, তার দিকে তাকানোর আর কোনো সাহস হলো না। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ উঠলাম বাসের 20 মিনিটের ব্রেকে। সেখানে আমি এবং সেই লোকটি একসাথে নামলাম। নামার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ফ্রেশ হলাম, একটু খাবার খেলাম। তাকে আর কোথাও নজর পড়ল না। ভাবলাম হয়তো এত মানুষের ভিড়ে কোথায় যেন আছে। ব্রেক শেষ হলে বাসে উঠলাম। ওঠার পর বাস যখন প্রায় ছেড়ে দিচ্ছে, কন্ডাক্টরকে বললাম, ভাই আমার পাশের লোকটি আসেনি, একটু দেখেন কোনো দিকে গেল। উনি গুনে বললেন, এখানে তো 28 জনের এন্ট্রি, 28 জনই আছে, আপনার পাশে তো কেউ ছিল না ভাই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু না বলে চুপ করে ফুফুর বাড়ি আসলাম। ওখানে গিয়ে কাউকে কিছু বললাম না, কারণ সবার মন খারাপ। জানাজা হলো, দাফন হলো। এদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল। সন্ধ্যায় খেয়ে প্রায় রাত 8টা 30 মিনিটেই সকালে ঘুমিয়ে যায় গ্রামে। আমাদের বাড়িতে 4টি ঘর। একটাতে আমার বাবা মা থাকেন, একটাতে চাচা চাচি থাকেন, আর একটাতে আমার চাচাতো ভাই রানা থাকে। সে বাবার ক্ষেত আর চাচার ঘেরের দেখাশোনা করে। আর একটাতে আমি থাকি। আমার ঘরটা তালা দেয়া থাকে। আমি যখন যাই সেখানে গিয়ে থাকি। আমাদের পুকুরটি আমার ঘরের পেছনে, জানালা দিয়ে দেখা যায়। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। একে তো শরীর ভালো না, তারপর আবার জার্নি, সব মিলে ঘুম আসতে সময় লাগেনি। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায়। আপনারা যারা টিনের ঘরে থাকেন, যদি সেখানে কেউ ইট মারে বা গাছ থেকে কোনো ফল পড়ে, যেমন জোরে জোরে আওয়াজ হয়, ঠিক সেরকম। ঘুম ভাঙার পর উঠলাম, ভাবলাম বাবাকে ফোন দেই, এত রাতে কিসের শব্দ। অমনি দেখলাম ফোনে চার্জ নেই, ফোন বন্ধ। চার্জার খুঁজতে গিয়ে দেখি ঢাকা ফেলে এসেছি। তারপর শব্দটা আর হচ্ছে না। এরপর ভাবলাম যা হবার হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমাচ্ছে, সকালে উঠে দেখা যাবে কি হয়েছিল। আবার ঘুমিয়ে পড়লাম।
মাঝরাতে ঘুম ভেঙে গেল কয়েকজন মানুষের কথার শব্দে। বুঝতে পারলাম আওয়াজটা পুকুর পাড় থেকে আসছে। জানালা হালকা খুলে দেখলাম 5 জন জেলে জাল নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই জাল ফেলবে। আমাদের ঘেরের মাছ ফজরের পরপর বাজারে নিয়ে বিক্রি করা হয়, তাই ভাবলাম মনে হয় আরেকটু পরে আজান হবে। এরা মাছ ধরতে এসেছে। আমি ডাকলাম, ভাই একজন একটু এদিকে আসুন। একজন আসলো, বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগছে, তবুও ভাবলাম এরা তো জেলে, একটু কথা বলে নেই। ভাই আমার চাচা কোথায়? এখানে আপনাদের একা মাছ ধরতে কে বলল? ওনারা বলল, চাচা এখানেই ছিল, এখন একটু সরিষা ক্ষেতের দিকে গিয়েছে, এখনই চলে আসবে। দরকার হলে আমি যেন একটু গিয়ে দাঁড়াই। আমি ভাবলাম অনেকদিন তো কাজ করা হয় না, বাবা চাচাকে একটু সাহায্য করি। ওনারা বলল, তাড়াতাড়ি আসুন। আমি একটা হাফ প্যান্ট পরে বের হলাম। 10 মিনিট পরে এখনো চাচা আসেনি, বাবাও না। আমি বললাম, এখনো তারা কেন আসছে না? রানা ভাই বা কোথায়? ওনারা বলল, আপনি একটু গিয়ে দেখুন শ্মশান ঘাটের ওখানে কোনো সমস্যা হলো কিনা। আমি জিজ্ঞেস করলাম, উনি কি ওখানে একা গিয়েছে? তারা বলল, সেটা ঠিক জানি না, আপনি চলুন, আমরা আপনার সাথে যাচ্ছি, দেখি কি কিছু হলো নাকি। আগেই বলে রাখি, আমাদের সরিষা খেতে যেতে একটি খালের মতন আছে। সেই খালের ওই পারেই শ্মশান ঘাট, যেখানে হিন্দুদের পোড়ানো হয়। তো আমার সাথে যেজন কথা বলছিল, সে একটি হারিকেন হাতে এগোচ্ছে। অনেক দূর যাচ্ছি, কোনো আলো নেই, শুধু একটু হারিকেনের আলো। একটু দূরে যেতে জিজ্ঞেস করলাম যে, ভাই আপনার বাড়ি কোথায়? হঠাৎ শুনতে পেলাম, বলল টঙ্গী। আমার গা শিউরে উঠল, কণ্ঠটা কেমন যেন অন্যরকম। আর টঙ্গী এখানে মানুষের বাড়ি কেন হবে? ওই লোক আমার থেকে একটু পেছনে ছিল। পেছন ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমার শরীরের সকল লোম খাড়া হয়ে গেল। সামনে খালের ওই পারে দেখলাম সেই তান্ত্রিক লোকটা। আমি স্বপ্নে তাকে যে কাপড়ে দেখেছিলাম, ঠিক সেই কাপড়ে। উনি এক পলকের মাথায় খালের ওপার থেকে এপারে চলে এলো। আমাকে বলল, তুই যে কাজটি করলি সেটা ঠিক করলি না, এবার তো সেই শাস্তি পেতেই হবে। সেই শাস্তি তোকে আমি এখন দেব। এরপর আমাকে ধাক্কা দিয়ে সরিষা ক্ষেতের মধ্যে ফেলে দিল। আমার পা টান দিয়ে নিচে শুয়ে ফেললো। এরপর উনি আমার বুকের উপর বসে পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমার বুকে কোনো ওজন ছিল না। উনি আমার গলা চেপে ধরলো। আমার মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এরপর আমার শরীরটাকে উল্টো করে ফেললো। মনে হলো যে আমি কোনো মানুষ না, একটা পুতুল। আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আমার জাদুর উপর শক্তি প্রয়োগ, আজ তুই বুঝবি আমার উপরে বাধা সৃষ্টি করার ফল কি হয়। এরপর খালের উপর দিক দিয়ে একটা খুঁটি বাঁধা ছিল, যেটাতে গরু বাঁধা হয়, যার কারণে ওটা খুব শক্ত। ওটা আমি ধরে ফেলি, কিন্তু বিশ্বাস করুন, আমার শরীরে কোনো শক্তি ছিল না, মানসিক শক্তি দিয়েই সব করছিলাম। আমাকে খুব জোরে টানছিল পায়ের দিক দিয়ে। হঠাৎ দেখলাম রানা ভাই আমার দিকে দৌড়ে আসছে। আমার আর কিছু মনে নেই, শুধু শেষবারের মতন তান্ত্রিক লোকটাকে দেখলাম, যেন হাওয়াতে মিশিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো, দেখতে পেলাম আমি আমার খাটে শুয়ে আছি। রানা ভাই আমার পাশে, তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল রাতে। আমার জ্ঞান যাওয়ার পর সে বলল, সে ক্ষেত পাহারা দিচ্ছিল, তখন কিছু শব্দে সে দেখার জন্য আসার পর দেখলো আমাকে কিছু একটা টেনে খালের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার পায়ের দিকে কেউ নেই। বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ শক্তি এসব করছে। সে সময় মতো না পৌঁছলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না। এরপর বাবাকে পুরো ঘটনা খুলে বললাম। বাবা ইমাম সাহেবের সাথে ব্যাপারটা বলল। তিনি আমাকে একটি তাবিজ আর পানি পড়া খেতে বলল, আর সবসময় দোয়া, জিকির আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য বলল। আমি যখন জানতে চাইলাম জেলেদের ব্যাপার, তখন ইমাম সাহেব সব খুলে বলল। আসলে সেই কবুতরের গায়ে যে তাবিজ ছিল, সেটা ওই তান্ত্রিক কারো ক্ষতির জন্য করেছিল। ওই কবুতরের সাথে যাকে ওই জাদু করা হয়েছে, সেই লোক মারা যেত। আর ওই জেলেগুলো ছিল মানুষরূপী জিন, যারা ওই তান্ত্রিকের কথা মতো আমাকে বাড়ি থেকে বের করে সেই জায়গায় নিয়ে যায়। আর ওটাও তান্ত্রিকের রূপ নিয়ে একটি জিন ছিল, যার কারণে আমি ছাড়া কেউ তাকে দেখেনি। আর তার শরীরে কোনো ওজন ছিল না, সে হাওয়াতে মিলিয়ে যেতে পেরেছে। যাই হোক, চাচির ভাইয়ের এই ঘটনাটি পড়ে শোনাতে চেয়েছিলাম, কিন্তু এই দুটির একটি যোগসূত্র রয়েছে, যার কারণে এটা বলতে হচ্ছে। পরের দিন তারা রওনা দিল। বাধা আর বাধা। হঠাৎ তারা মাঝপথে দেখল একজন তান্ত্রিক চাচির ভাইটি নাকি হঠাৎ খুব ভয় পেয়ে গেল। কারো বুঝতে অসুবিধা হলো না এটা সেই তান্ত্রিক। এরপর তার নৌকায় উঠে নদীর ঠিক মাঝখানে গেল। হুজুরের দোয়া দরুদ পড়া যতটাই বাড়ছে, নৌকার দোলনে ঠিক ততখানি বাড়ছে। চাচি অসুস্থ হয়ে পড়ল। নৌকায় বসে হঠাৎ করে কোথা থেকে যেন সেই বুড়ি আর তান্ত্রিক দুজনে চলে আসলো। হুজুরকে অনেক চেষ্টা করেও তারা থামাতে পারল না। অনেক দোয়া দরুদ, আল্লাহর কালাম পড়ার পর হুজুর তাদের দুইজনকে থামাতে সক্ষম হলো।
কারণ হুজুর ছিল খুবই একজন পরহেজগার মানুষ। এটা যেন তেন হুজুর পারত না। এরপর হুজুর বলল, এরা দুজন মানুষ ক্ষতি করা মানুষ, এদের দুইজনকে আপাতত পানির নিচে নামাতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। কিন্তু আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি সাথে সাথে আমল করতে হবে, তাহলে এরা কোনো কিছু আর কারো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এই ঘটনা বলার পর থেকে আমি কিছুতেই শান্ত হতে পারিনি। চাচি এখন সম্পূর্ণ সুস্থ, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এই ঘটনাটি আমার জন্য একদম নতুন। আমি কখনো বিশ্বাস করতাম না এসব। নতুন 2টি ঘটনা আমার জীবনটা একদম ওলটপালট করে দিল, আমাকে নতুন করে ভাবালো সবকিছু। আজ এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যার ঘটনাটা শেয়ার করব তার নাম হচ্ছে কোহিনুর, এবং তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। তখন নতুন নতুন গার্মেন্টস ফ্যাক্টরিতে বেশ ভালো মানুষজন কাজ করা শুরু করে ঢাকা শহরে। 2003 কি 2004 সালের কথা। মোট কথা সকালবেলা সেই সময় যখন মিরপুর টাইপ এরিয়াতে, যখন ওখানে তো গার্মেন্টস সেক্টর বেশি, গার্মেন্টস ছিল বেশি, তো ওইখানে দেখা যেত যে সকালবেলা গার্মেন্টস কর্মীদের এখনও অনেক লাইন থাকার কথা। গার্মেন্টস কর্মীদের এরকম সকালবেলা যে ঢল যেত, সেখানে গাড়িও মুভ করতো না। তো তিনি এরকম একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করা শুরু করেন এবং আসেন ময়মনসিংহ থেকে। আসেন অনেকদিন আগেই, কিন্তু চাকরিটা পান 2004 সালে। তার মাঝখান দিয়ে তিনি একটি বাসায় কাজ করছিলেন গৃহকর্মী হিসাবে বাধা অবস্থায়। পরে তিনি ওখান থেকে চাকরি ছেড়ে গার্মেন্টসে চাকরি নেন। তো তিনি যখন গার্মেন্টসে চাকরি নেন, প্রথম দিনই তার আসলে থাকার জায়গা ছিল না, বিধায় তিনি আরেকটি জায়গায় থাকছিলেন তার এক পরিচিত আত্মীয়ের বাসায়। কিন্তু তিনি বাসা খুঁজছিলেন যে তিনি তার গার্মেন্টসের পাশে কোনো বাসায় থাকতে পারেন কিনা। তো তিনি যখন প্রথম তার গার্মেন্টসের পাশে একটি বাসা পান, ওইটা প্রথম দিন চাকরির দিনই। তো চাকরি দুপুরবেলা যখন প্রথম দিন চাকরি করতে যায়, সেদিন ওখানকার যে সুপারভাইজার ছিল তাকে বলেছিল যে এখানে কি কোনো আশেপাশে মহিলাদের থাকার বাসা আছে কিনা, বা আপনার পরিচিত কেউ আছে কিনা। যেরকমটা একটা কিউরিয়াস মানুষ জিজ্ঞেস করে, ঠিক সেরকম ভাবে তখন তিনি বললেন যে একটা জায়গায় একটা মেয়ে মনে হয় দরকার, আপনি ওইখানে ফুলবানু নামে একজন মহিলা আছে, ওদের সাথে কথা বলেন। তো উনি ফুলবানুকে পান। ফুলবানুর সাথে ছিল সামিয়া, ওই দুজন ছিল, তারা অন্য ফ্লোরে কাজ করছিল। পরে ওই সুপারভাইজার তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন ফুলবানু এবং সামিয়া কোহিনুরকে বলে যে ঠিক আছে, তুমি আসো আমাদের সাথে, আজকে কাজ শেষে সন্ধ্যা 6টার দিকে আমরা যখন বেরোবো তখন তোমাকে আমরা নিয়ে যাব। তো গার্মেন্টসে নর্মালি কাজ করতে তো সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, প্রায় 10 থেকে 11 ঘন্টা। আবার কিছু কিছু জায়গায় 12 ঘন্টা, ওভারটাইম করলে আরও বেশি সময় নিয়ে অনেকে কাজকর্ম করে। ওভারটাইম করে যখন বেশি অর্ডার থাকে তখন। তো ওই মুহূর্তে তখন সন্ধ্যা 6টার দিকেই তাদের সবার কাজ শেষ হয়ে যেত। তো 6টার দিকেই তখন ছুটি হতো সেই গার্মেন্টস থেকে। তো তারা তাকে সেই বাসায় নিয়ে যায়। তখন সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাতের বেলা শুরু হবে আর কি, মাগরিবের আজান হয়ে গেছে। তো তিনি যখন ওই বাসায় গেলেন, দেখলেন যে এটা টিন শেড বাসা। ওই বাসাটার সামনে বিশাল বড় একটা জায়গা। বাসায় ঢুকতেই একটা চাপকলের মতো জায়গা ছিল আগে, কিন্তু এখানে একটা পানির কল বসানো, যে পানির কলে বসলে সবাই এখানে গোসলের পানি কালেক্ট করে এখান থেকে থালা বাসন সেই জায়গাটায় ধোয়। এবং একটা বাথরুম আছে যেটা ওই বাড়িতে ঢুকার সাথে ডান দিকে পড়ে। ওইখানে 2টা রুম করা ছিল, টোটাল 8 জন মেয়ে থাকতো সেই সেই টিন শেডের বাড়িতে। ওই মুহূর্তে তখন 7 জন ছিল। তিনি যখন বাসাটা ঢোকে, তখন বাসাটার ওইটা চারিপাশে ইট দিয়ে করা একটা বাসায় আগে বস্তি ছিল, তো সেটা ভেঙে সেখানে একটা মাত্র বাড়ি তোলা হয়। আলটিমেটলি প্ল্যান আছে যে সেখানে পরবর্তী সময় বিল্ডিং করে ফেলবে, এরকমটা প্ল্যান। বাড়িওয়ালার বাড়ি ঠিক পাশের দেয়ালটা ক্রস করলে পাশের বিল্ডিংটা। তো এটা বাড়িওয়ালার 2টা জায়গা, ওইখানে বাড়িওয়ালার 5তলা বাড়ি। তো বাড়িওয়ালার কেয়ারটেকারই মূলত ওইখানে কিছু মহিলাদের বাসা ভাড়া দিয়েছিল ইন দ্য মিন টাইম, যতক্ষণ পর্যন্ত সেখানে বাড়ি না তৈরি করা হয়। তো সেই বাড়িটা ছিল হচ্ছে এই বাড়িটা হচ্ছে দক্ষিণ দিকে গেট, আর বাড়িটা আসলে উত্তরের দিকে বাড়িটা ফেস করা, মানে বাড়িটা উত্তর দিকে ছিল আর দক্ষিণ দিকে খালি জায়গাটা। তো গেটটা বের হলে দক্ষিণ দিকটা পড়ে আর কি। তো ওদের একটা রুমের মধ্যে একটা সিট খালি ছিল আর কি। তখন বলে যে তুমি এখানে থাকতে পারো। তো এরকম বলে যে প্রতি মাসে এখানে আমাদের জন্য 1000 টাকা করে দিতে হবে,
1000 টাকা সিট ভাড়া, তখনকার সময় 1000 টাকা সিট ভাড়া, এবং এইখানে তোমরা তুমি থাকতে পারো আমাদের সাথে। তো যে ফুলবানু আর সামিয়া একই রুমে থাকে, আরেকটা মেয়ে থাকে, সে আরেকটা গার্মেন্টসে কাজ করে, ওর নামটা আমরা জানি না। তো ওই মুহূর্তে ওই মেয়েটা হয়তো বা গ্রামের বাড়ি গেছিল বা কোথায়, ওই মুহূর্তে সেই মেয়েটা ছিল না। তো যখন ওই মেয়েটা কোহিনূর আসে বাসার মধ্যে, ওই দিন রাতে থেকে তিনি থাকা শুরু করেন। আসলে ওই দিন রাতেই তিনি তার আত্মীয়ের বাসা থেকে তার কাপড় চোপড় নিয়ে আসেন, নিয়ে এসে তিনি এখানে থাকা শুরু করেন। কারণ এইখানে থাকাটা মোটামুটি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার মতো, কারণ কোহিনূরের বাবা মা আসলে কেউই বেঁচে নাই, আর কোহিনূর জানেও না যে তার আত্মীয় স্বজনরা কোথায় আছে। কোহিনূরের কোনো ভাই বোন নাই, তো ও আসলে ঢাকা শহরে কয়েকদিন কাজ করেছিল এরকম মানুষের বাসায়, আত্মীয়রাই ঢুকিয়ে দিয়েছিল, তার আরেকটা বাসার বুয়া। তো যাই হোক, এভাবে কানেক্টেড হয়ে তিনি এভাবে গার্মেন্টসে চাকরিটা নেয়। তো গার্মেন্টসে যখন চাকরি শুরু করে, এখানে প্রায় 2-3 মাস থাকার মতো কোনো সমস্যা ছিল না, কারণ চারিপাশে গাছগাছালি ছিল, আশপাশে বাড়িঘর, কিন্তু ওই জায়গাটা খালি, ওইটা এখনো বাড়ি তোলা হয়নি, বাড়িওয়ালা বাড়ি তোলেনি। তবে বাড়িওয়ালার প্ল্যান যে জায়গায় বাড়ি তোলার, তো এটা আগের থেকে জানিয়ে দিয়েছে, যে কোনো সময়টা ভেঙে ফেলতে পারে, যখন ভেঙে ফেলবে তখন চলে যেতে হবে, এরকম ভাবে জানিয়ে দেওয়া আর কি। তো ফুলবানু আর সামিয়া এবং কোহিনূর 3 জন একই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে। 6 মাস পর সে আরেকটা গার্মেন্টস কোম্পানিতে ভালো চাকরি পায় কোহিনূর, এবং সেটা সেই গার্মেন্টসটা ছেড়ে দেয়, ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে জয়েন করে। সেটা তার বাসা থেকে একটু দূরে, কিন্তু হেঁটেই যাওয়া যায়। দুপুরবেলা সে প্রায় সময় বাসায় ফিরতো, কারণ দুপুরবেলা সে লাঞ্চটা বাসায় এসে করতো। লাঞ্চ টাইমটা আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো মাঝে মাঝে কোহিনূর বাসায় এসে খাওয়া দাওয়া করতো, আবার দেখা যেত যে কোনো সময় সে বাসা থেকে খাওয়া নিয়ে যেত। একদিন তার ওভারটাইম, ওই দিন মনে হয় সম্ভবত কোনো একটা অর্ডার ছিল, কোম্পানিতে বড় একটা অর্ডার ছিল, সেটাকে কমপ্লিট করতে হবে। তো সেই অর্ডার থাকবার কারণে তাকে ওভারটাইম করতে হয়েছিল। তো সে ওভারটাইম করতে করতে রাত্রে 10টা বেজে যায়। তখন তো সে নতুন কোম্পানি, তার সামিয়ার ফুলবানু আগেরটাতেই চাকরি করে, তারা ওই বাসায় ছিল। রাত 10টা বেজে যায়। তো বাইরের গেটটা লাগানো ছিল কাঠের দরজা আর কি, স্টিলের দরজা না, কাঠের দরজা। তো সে এরকম রাতে 10টা বেজে যায় আস্তে আস্তে। আসার পরে তিনি ওই কলে একটু মুখটা ধুয়ে তিনি আসলে বাসার ভেতরে প্রবেশ করতে যাবেন, এমন সময় তিনি দেখেন যে গেটের বাইরে একটা মেয়ে বসে কান্না করছে। তো যে ডিস্টেন্সে তিনি দেখেন, তার কাছে মনে হয়েছিল যে বাইরের ভেতরের পাশের রুমের কেউ হতে পারে, যেহেতু মেয়ের স্ট্রাকচারে বোঝা যাচ্ছিল না মেয়েটা আসলে কে। তো এতদিনে তো পাশের রুমে কারা আছে সবার সাথে কথাবার্তা হয়ে গেছে। তো ওই পাশের রুমে ফেরদৌসি নামে একটা মেয়ে ছিল, তার কাছে মনে হচ্ছিল যে এটা ফেরদৌসি হতে পারে, কারণ ফেরদৌসি প্রায় সময় বাইরে এসে এরকম হাঁটা চলাফেরা করতো, একটু কান্নাকাটি করতো। তো কাছে একটা 1-2 ফিট দূরত্ব থাকা অবস্থায় তিনি জিজ্ঞেস করে যে ফেরদৌসি, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? তো ফেরদৌসি যে মাথা নিচু করে রেখেছে, সে মাথা তুলছিল না। পরক্ষণে সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তো দরজা খুলে তিনি ভেতরে যে ব্যাগটা রেখে আসতেই তিনি তার কাপড় চোপড় নিয়ে গোসলে ঢুকবে। তো প্রতিদিনই তার একটা অভ্যাস যে তিনি কাজ শেষ করে এসেই সে বাথরুমে গোসল করতো। তো বাইরে এসে তিনি গোসলখানায় ঢুকতে যাবে, দেখে যে ওই জায়গায় সেই মেয়েটা নাই। তো যেই টাইম ফ্রেমে তিনি ভেতরে ঢুকে ব্যাগটা রেখে এসছেন, তিনি বললেন যে এই টাইম ফ্রেমে যদি কেউ উঠেও যায়, তবে হায়েস্ট সে দাঁড়িয়ে রুম পর্যন্ত ডিস্টেন্সে যেতে পারে হায়েস্ট, কারণ ঢুকতেই ডান পাশে একটা টেবিল ছিল, সেই টেবিলে ব্যাগ রেখেই টাওয়াল নিয়ে তিনি বাথরুমে যাবেন। কিন্তু এর মধ্যে এই ফেরদৌসি মেয়েটা নাই। তো তিনি দেখেন যে পাশের রুমে একদম দরজা তালা দেওয়া, পাশের রুমে ওরা মনে হয় কোথাও গেছে, অথবা ওরা কাছ থেকে ফেরত আসেনি যারা ওখানে থাকে, অথবা বাইরে যেতে পারে। আর ওই বাইরের গেটটা, ওই দিকে যে গেটটা যে ভিড়িয়ে, মানে গেটটা ভেতর থেকে লক করা, ভেতর থেকে লাগানো, বাইরে খোলা যায় কিন্তু ভেতর থেকে লাগানো। কেউ খুলে গেলেও খুলে যাওয়ার কথা না, আর গেলেও পুরো জায়গাটা ক্রস করার কথা না। তো ওর কথা হচ্ছে যে এতক্ষণে মেয়েটা থাকার কথা, এই জায়গায় থাকার কথা, দেখার কথা, কিন্তু মেয়েটাকে ওই জায়গায় তিনি দেখলেন না। তিনি বাথরুম থেকে গোসল করে আসলেন। গোসল করে এসে দেখেন যে ওই রুমের তালা খুলছে। ওরা সম্ভবত সিনেমা দেখতে গিয়েছিল। তো বোঝাই তোমরা কই গিয়েছিলা? ফেরদৌসি ছিল সেখানে। বলে সিনেমা দেখতে গিয়েছিলাম। বলে যে ফেরদৌসি, তুমি সিনেমা দেখতে গিয়েছিলে, একটু আগে তো এখানে বসে কান্না করছিলা, আমি দেখলাম আসার সময়। সামিয়া আর ইয়া কিন্তু ভেতরে ছিল ওই সময়, তার আরেক 2 রুমমেট কিন্তু ভেতরে ছিল। বলে আমি কান্না করেছি কখন? আমি তো ওদের সাথে ছিলাম। বলে যে আমি একটু আগে যে দেখলাম তুমি কান্না করছিলে এখানে বসে বসে আমাদের দরজার সামনে। বলে না, আমি তো কান্না করিনি। তখন ওর মনে একটু খটকা লাগে, তাহলে তিনি কাকে দেখেছেন? তো যাই হোক, উনি আর কোনো কথা না বাড়িয়ে তখন বলে হয়তো আমি ভুলে অন্য কাউকে দেখেছি, এটা কথাটা এড়িয়ে যাওয়ার পর তিনি আর জিনিসটা নিয়ে চিন্তা করেন না।
রাতের বেলা হঠাৎ করে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর মনে হচ্ছিল যে তার বাথরুম থেকে তার দরজার ডিস্টেন্সে কেউ হাঁটছে বাইরে দিয়ে। হাঁটার শব্দের যে খসখস শব্দটা, সে খচখচ শব্দটা পাওয়া যাচ্ছিল। তিনি চিন্তা করলেন যে দরজাটা খুলে দেখি কে এসছে। আর বাথরুমে তিনি তার বাথরুমেরও প্রেশার পড়েছে, বাথরুমে যেতে যাচ্ছে তিনি। তো দরজা খুলে তিনি বাথরুমে যাবেন, তিনি বাইরের লাইটটা জ্বালান। যে বাইরের লাইটটা জ্বালিয়ে তিনি বাথরুমে যাবেন, সেটা জ্বালানোর সাথে সাথে তিনি ওই খচখচ শব্দটা বন্ধ হয়ে গেল। তিনি বাথরুম থেকে আবার ফেরত আসার পথে দরজাটা লাগিয়ে লাইটটা বন্ধ করে দিলেই খাটে যাওয়া মাত্রই তিনি আবারও সেই খচখচ শব্দটা পাওয়া শুরু করলেন। মনে হচ্ছিল তার এখানে কেউ আসছে বা কেউ হাঁটছে। তিনি এই খচখচ শব্দের কারণে ঘুমাতে পারছিলেন না। আধা ঘন্টা তার এই ঘুমটার বিলম্ব হবার কারণে তিনি কোনো মতেই ঘুমাতে পারছিলেন, আর ঘুমাতে চেষ্টা করছিলেন, কারণ সকালে উঠেই তাকে আবার সেই 10-12 ঘন্টার একটা বিশাল ডিউরেশনে কাজে যেতে হবে। ওই সময় তিনি আবার শুনতে পাচ্ছিলেন বাইরে কান্নার শব্দ, একেবারে সেম শব্দটাই যখন তিনি দেখেছিলেন যে ফেরদৌসী কান্না করছে বাইরে। একই রকম শব্দ, মানে একটা মহিলা মানুষ যেভাবে মায়া কান্না করে সেরকম একটা কান্নার শব্দ আসছে। তখন তিনি ওইখানে তার পাশ বরাবর খাটচ্ছে সামিয়া। তিনি সামিয়াকে ডাকে, সামিয়া উঠো উঠো। সামিয়া একটা সময় বলে যে কি হয়েছে, বলে যে তুমি কি এটা কান্নার শব্দ পাচ্ছ? তো সামিয়া অনেকক্ষণ কান পেতে রাখে, কিন্তু কোনো কান্নার শব্দ পায় না। বলে ধুর, তুমি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছো, যার কারণে তোমার এরকম মনে হচ্ছে। ঘুমাও তো, সকালবেলা কাজ আছে, এখন ডাকাডাকি করো না, একটু রাফলি বলে। তো পরে তিনি অনেকক্ষণ চেষ্টা করার পরে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুমাতে পারছিল না। একদম বাড়ির সাথেই লাগানো মসজিদের দূরত্ব হতো কমপক্ষে হেঁটে গেলে 20 সেকেন্ড লাগে। আজানের একটা বড় শব্দ পাওয়া গেল এবং সাথে সাথেই কান্নার শব্দটা ভ্যানিশ হয়ে গেল। কান্নার শব্দ পাওয়া গেল না। 1 দিন 2 দিন গ্যাপ, কোনো শব্দ নাই। আবার 3 দিনের দিন তার গেটের বাইরে দিয়ে কেউ হাঁটার শব্দ এবং কান্নার শব্দ। না হাঁটলে কান্নার শব্দ আসে, আবার কান্নার শব্দ না থাকলে হাঁটার শব্দ আসে। তিনি বুঝতে পারছিলেন যে এই জায়গায় কেউ আসে, কোনো চোর আসে। তো তিনি তার জিনিসপত্র সাবধানে রাখছিলেন এবং বাকি সবাইকে বললেন যে জিনিসপত্র সাবধানে রাখা, হয়তো চোর আসতে পারে। তো সবাই তার কথা শুনতে একটার পর্যায়ে বিরক্ত হয়ে 1 মাস পরে বলে যে আচ্ছা দেখি, তুই যে বলিস, তখন সম্পর্ক এরকম ভালো হয়ে গেছে, তুই সম্পর্ক বলে তুই যে বলিস সে জায়গায় কেউ আসে বা চোর আসে, ঠিক আছে আমরা দেখবো কোনো চোর আসে কিনা, কোনো খচখচ শব্দ আসে নাকি। ওই দিন আর কোনো শব্দ পাওয়া গেল না, যেদিন সবাই শুনতে চাইল। কিন্তু ঠিক পরের দিনই যখন সবাই ঘুম, তখন আবারও সেই খচখচ শব্দ, কান্নার শব্দ, খচখচ শব্দ। প্রায় 2-3 মাস একই রকম, প্রায় এক দিনের গ্যাপ অন্তর এরকম শব্দ পাওয়ার পর একটা সময় তার মনে হলো যে তার বাসার উপরে যে আম গাছ ছিল, সেই আম গাছের উপর থেকে কোনো শব্দ আসছে। সেই আম গাছের উপরে কোনো শব্দ আসছে 100%। তো আম গাছ থেকে কোনো কান্নার শব্দ আসার কারণে তিনি তাদের কেয়ারটেকারকে পরের দিন বিষয়টা বলে যে আমাদের বাসাতে এরকম সমস্যা হচ্ছে, গাছের উপর থেকে এরকম কান্নার শব্দ পাই, আপনাদের কি কোনো আইডিয়া আছে এই বাসায় কোনো খারাপ জিনিস আছে বা কিছু? কারণ গাছের উপর থেকে কান্নার শব্দ আসে, আমার কাছে মনে হয় যে হয়তো ভূত এই বাসায় থাকতে পারে। তোর কেয়ারটেকার কিছু বলে না, বলে ধুর এসব জিনিসপত্র এখনো বিশ্বাস করো, চারিপাশে আলো, আর আমরা এনে আসছি, আমাদের পাশেই গেট, কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবা। তো এত রাতের বেলা অন্য একটা মানুষকে জানানো জিনিসটা আবার কেমন না। তো তিনি জাস্ট মাথা নাড়িয়ে সেখান থেকে চলে আসে। ঠিক 1 থেকে 2 দিন পরেই তাদের ওই বাড়িওয়ালা মারা যায়। তাদের যে বাড়িওয়ালা, তো যে লাশটা ছিল সেই লাশটা রাখা হয়ে হচ্ছে এখানকার উঠানে। তো আত্মীয় স্বজন যারা আসে সবাই এখানে চেয়ার টেয়ার বসিয়ে সেই উঠানেও তারা সবাই বসে, লাশ রাখা ছিল এখানেই। তো ওরা আর বাসা থেকে বের হচ্ছিল না। ওরা যে কজন ছিল তারা পাশের বাসায়, মালিকের বাসায় তারা ছিল অনেকক্ষণ। বাসায় ওইখানে যতটুকু হেল্প লাগে করেছে। ওরা বলেছে যে আমরা আপনাদের বাসার পাশে থাকি, কোনো হেল্প লাগলে বলেন আমরা করব। সেদিন ছিল শুক্রবার, আর মারা যায় হচ্ছে বৃহস্পতিবার রাত। তো তার ডেড বডিটা রাখা হয়েছিল ওদের বাসার সামনে। তো পরের লাশ তো নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। এখন এইটা হতে পারে ওর মাথার মধ্যে ভর করতে পারে, ভর করার কারণে ও অনেকক্ষণ যাবতীয় এই জিনিসটা নিয়ে চিন্তা করতে থাকে, প্রায় 2-3 দিন চিন্তা করে। ওদের বাড়িওয়ালা মারা যাওয়ার 4র্থ দিনের দিন তার কাছ থেকে ফিরছিলেন। ফিরে এসে দেখেন যে ওই যে কর্পূরের গন্ধটা, সেটা তো প্রথম দিন ছিল, এরপরে তো আর ছিল না, কিন্তু সেদিন সেই কর্পূরের গন্ধটা তিনি পাচ্ছিলেন, যে লাশের কাফন মোড়ানোর যে কর্পূরের গন্ধ সেটা পরিষ্কার পাওয়া যাচ্ছিল। আর লাশ তো সবাই খুলে দেখেছিল,
তিনি লাশটা দেখেছিলেন, তাদের বাড়িওয়ালা, তার বাড়ি এলাকার আগেও দেখেছে। তো লাশটা তিনি দেখেছিলেন যে অনেক মানুষ দেখতে আসছিল, লাশটা খোলা ছিল, মানে মাথাটা খোলা ছিল, তাদের সবাই দেখতে পারে, সেই নাকে তুলা দেওয়া সেই ছবি। তো উনিও সেদিন ওভারটাইম করে কোহিনুরের বাসায় ফিরতে ফিরতে 10:30 বেজে যায়। আর এক বান্ধবীর সাথে কথা বলতে চলতে নিয়ে আসে ওই বান্ধবীকে এই বাসাতে, কারণ এই বাসা আরেকটা সিট খালি হয়ে গেছে। তো এখানে যে সামিয়া এবং ফুলবানু ছাড়া আরেকজন ছিল সে চলে গেছে, তো ওদের সাথে পরিচয় করানোর জন্য নিয়ে আসে। আর ওই মহিলা যেটা ওর সাথে আসে সে এখানেই আশেপাশে থাকে, খালি রুমটা দেখতে আসে কিরকম রুম। তো ওই রুমটা দেখে ওনাকে সামনে এগিয়ে দিয়ে এসেই গেট লাগিয়ে ভেতরে ঢুকতে এসে দেখে যে একটা মেয়ে কান্না করছে গেটের সামনে। এইটা চিন্তা করলেই তো খারাপ লাগতে থাকে যে এখনই মাত্র গেলাম, কেউ ছিল না, এখনই ফিরলাম, আবার একটা মেয়ে কান্না করছে। তিনি কাছাকাছি যেতেই মিনিমাম 7-8 ফিট ডিস্টেন্স থাকা মাত্রই যখনই তিনি এগোতে যাবে তিনি দেখলেন যে মেয়েটা একটা কালো বিড়াল হয়ে ডান পাশের গাছের ডাল বেয়ে উপর উঠে গেল। এইটা দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন এক চিৎকারে। তো তার রুম থেকে রুমমেটসরা, যেমন ফুলবানুর বয়স একটু বেশি, এবং ফুলবানু তারপরে সামিয়া, এরা এসে দেখেন, যখন পিক করে তখন জ্ঞান ফিরলে বলে যে আমি এরকম একটা মেয়েকে প্রায় সময় বলতাম যে কান্না করতে দেখি, আজকে আমি ওরকম কান্না করতে দেখেছি। পরে ও বিড়াল হয়ে গেল আমার সামনে, হয়ে কালো একটা বিড়াল হয়ে গাছের উপর উঠে গেল, আর ওকে দেখতে পারলাম নাম গাছের উপর উঠে গেল। তো পরে বলে যে আমার তো এখানে আর থাকা সম্ভব না, আমি আর থাকবো না, তোমরা থাকো, আমার পক্ষে থাকা সম্ভব না, আমি এরকম জিনিস দেখছি, তো আমি এটা নিতে পারছি না। পরে যখন ওর সুস্থ হয় তখন বাসা খুঁজতে খুঁজতে একটার সময় বাসা পেয়ে যায়। পরে ওই যে মেয়েটা নতুন আসছিল সেই মেয়েটার সাথে, মেয়েটা তখন তার গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, আর ও তো তখন কোহিনুর তখন নতুন বাসায় চলে গেছে। নতুন বাসায় যাওয়ার পর কোনো প্রবলেম হচ্ছিল না, ওটা 5তলা বাড়ি ছিল, নিচতলা ওরা থাকা শুরু করে, নতুন বাসায় কোনো প্রবলেম ছিল না আর কি। তো কয়েকদিন পরে যখন ওই মেয়েটাও বাসা খোঁজা শুরু করে তখন বলে, কি হয়েছে, বাসা খুঁজতেছো কেন? বলে যে না, এই বাসাটার মধ্যে আমার খুব খারাপ লাগে, কেমন বমি, আমি কয়েকদিন আগে বমি করেছি, পুরো বাসাটা ঠান্ডা হয়ে থাকে, পচা দুর্গন্ধ, প্লাস আমরা শুনলাম যে বাড়িটা নাকি ভেঙে ফেলবে, অ্যাপার্টমেন্টকে দিয়ে দিবে, তো আমরা সবাই বাসা খুঁজছি। তখন বলে ও আচ্ছা। তো এইটা পরে জানা গেল যে ওই জায়গাটাতে আসলে হয়তো খারাপ কিছু থাকতে পারে, কিন্তু কখনো এই কমপ্লেন করার কারণে কোনো ওঝা বা কোনো ইমাম কাউকে নিয়ে আসা হয়নি। এটা ছিল একজনের ঘটনা, আমাদেরকে পাঠিয়েছেন ফরহাদুজ্জামান নামে সেই সুপারভাইজার, যিনি বাসা ঠিক করে দিয়েছিলেন। তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির সুপারভাইজার, যার সাথে ভালো একটা সম্পর্ক ছিল কোহিনুরের, এবং তিনি আমাদেরকে শেয়ার করেছেন ইমেইলের মাধ্যমে। ধন্যবাদ ফরহাদ ভাই আপনাকে আপনার ঘটনার জন্য।